হ্যালো ক্লাস 12 স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি সম্ভাবনা, আর আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আমাদের টোটাল ডিসকাশনটাকে রাখবো, দ্যাট ইজ সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা। ওকে, তো এতদিনে তোমরা জানোই যে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে, রাইট? তোমরা এইচএস দিয়ে মানে তোমাদের এইচএস এর প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু এটা খুবই একটা হাই টাইম, রাইট? আচ্ছা, তোমাদের মোটামুটি ধরো সবারই বা সব সব স্কুলেরই তোমাদের টেস্ট এক্সাম যেটা হয় সেটা হয়ে গেছে, রেজাল্ট তোমাদের বেরিয়ে গেছে। আমি কারোর কারোর থেকে শুনলাম যে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা নাকি খুব ভালো হয়েছে, আবার আমি কারোর কারোর থেকে শুনলাম যে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা অতটাও ভালো হয়নি। তো সেখান থেকে তোমাদের টেস্টের পরে মানে তোমাদের উচ্চ মাধ্যমিকের আগে এই যে টাইমটা তোমরা পাবে, সেটা কিন্তু তোমাদের জন্য, যদি তোমরা ভালো মতো করে এই টাইমটাতে পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এটা পরীক্ষার আগে একটা খুবই ভালো তোমাদের একটা প্রিপারেশন যেমন হবে, তোমাদের মার্কসও কিন্তু ভালো রকম আসবে, যদি এই যে টাইমটা তোমরা পাচ্ছ সেটাকে যদি তোমরা ভালো মতো করে ইউটিলাইজ করতে পারো। ঠিক আছে? তো আমরা যে জিনিসগুলো আজকে ডিসকাস করব, যে জিনিসগুলো নিয়ে আজকে আমরা আমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করব, সেটা টোটালি হবে আমাদের পদার্থের কঠিন অবস্থা, যেটা এটার উপরে বেস। এই একটা ভিডিওর মধ্যে আমরা টোটাল চ্যাপ্টারটাকে কভার করার ট্রাই। বোঝা গেছে? তো তোমাদের যে জিনিসটা করতে হবে, যে প্রত্যেকটা পয়েন্টকে তোমরা ভালো মতো করে নোট ডাউন করো। আর সেখান থেকে যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলেও যেমন জানাতে পারো, তোমরা আর কি করতে পারবে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে? যাতে সেই ডাউট গুলো যেন আমরা তোমাদের রিজলভ করে দিতে পারি। তোমাদের পরীক্ষার আগে বেশি সময় নেই, তো সেজন্য বেশি দেরি না করে আমরা আমাদের মেন টপিকে আজকে আসবো, যেখানে আমরা পদার্থের কঠিন অবস্থায়, এই কঠিনের বিভিন্ন ব্যাপার, বিভিন্ন বৈশিষ্ট্য, এই কঠিন অবস্থার মধ্যে কিরকম করে এক একটা জিনিস চেঞ্জেস এর মধ্যে আসছে, সেই টোটাল জিনিসটাকে কিন্তু আমরা কভার করছি। তো তোমরা এমন যদি কেউ থেকে থাকো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যদি এমন কেউ থেকে থাকো যে যাদের যাদের এই ভিডিওটা তোমরা যদি শেয়ার করো তাকে, তাহলে তার এই ভিডিও থেকে কোনো বেনিফিট হতে পারে, তোমরা তাদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে। ওকে, তো আজকে যে জিনিসটা দিয়ে আমরা স্টার্ট করব হচ্ছে পদার্থের ভৌত অবস্থার মধ্যে আমরা তিনটা অবস্থা দেখতে পাচ্ছি। কি কি? একটা আমরা জানি কঠিন, একটা আমরা জানি তরল, আর আরেকটা আমরা জানি গ্যাসীয়। এই তিনটা অবস্থার মধ্যে যে কঠিন অবস্থাটা, এই কঠিন অবস্থাটাকে নিয়েই আজকে আমরা আমাদের ডিসকাশন। এবার তোমরা জানো যে তোমরা ক্লাস 12 এ পড়ছো, তোমরা এবার এইচএস দেবে। এবার তোমরা এইচএস দেওয়ার পরে তোমাদের নিশ্চয়ই কোনো ফিউচার প্ল্যানস আছে, রাইট? এবার সেই জিনিসগুলোকে যদি তোমাদের ভালো মতো করে ফুলফিল করতে হয়, তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের ভালো মতো করে পড়াশোনা করতে হবে। এবার তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যে তার ফিউচার অবজেক্টিভ হিসেবে হচ্ছে ডব্লিউবিজেই বা জেনপাস ইউজি, এই এক্সাম গুলোকে, এই কম্পিটিটিভ এক্সাম গুলোকে টার্গেট করে তোমরা যদি মনে মনে করো তোমরা এই পরীক্ষাগুলোকে টার্গেট করে এগোবে, তোমরা এগুলোকে নিয়ে হচ্ছে তোমাদের প্রিপারেশনটাকে রাখবে, ডেফিনেটলি আমরা এইচএস এর প্রিপারেশন করবো, কিন্তু তার সাথে আমরা কি করবো, এই জিনিসগুলোকে আমরা সঙ্গে নিয়ে চলবো, যাতে আমাদের এইচএস এর পরে যেন আমাদের সেই প্রবলেমেটিক পিরিয়ডটা যেন না থাকে। সেজন্য আমাদের এই চ্যানেলে তোমরা কি করতে পারবে, আমাদের এখানে দুটো রানিং কোর্স আমাদের চলছে। যে একটা হচ্ছে আমাদের জেনপাস ইউজি, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের ডব্লিউবিজে। তোমরা এগুলোকে নিয়ে যদি তোমরা জানতে চাও, দেখতে চাও, তোমরা এগুলোর যে লিঙ্ক সেটা তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা অ্যাপেও কিন্তু তোমরা এই যে কোর্সগুলো চলছে এটার ব্যাপারে ডিটেলস কিন্তু জানতে পারো। ওকে, তাহলে এই দুটো ব্যাচ আছে, তোমরা এগুলোকে চেক আউট করে নিতে পারো। তো আমরা যে পদার্থের কঠিন অবস্থা নিয়ে ডিসকাস করব, তো এখানে আমরা কি বললাম যে পদার্থের আমাদের তিনটে অবস্থা আছে, কঠিন, তরল, গ্যাসীয়। এবার সেখান থেকে আমরা যখন কঠিন পদার্থ নিয়ে ডিসকাস করব, তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে কোন কোয়ালিটি গুলোর জন্য একটা পদার্থকে আমরা কঠিন বলছি, রাইট? তো পদার্থের যদি আমরা বলতে চাই যে পদার্থের আমাদের বৈশিষ্ট্য কি কি, এমন বৈশিষ্ট্যকে আমরা দেখবো, যে বৈশিষ্ট্যগুলো কোনো একটা বস্তুর মধ্যে থাকে, সেটাকে আমরা বলবো যে না, এটা একটা কঠিন পদার্থ। তেমন কি কি কোয়ালিটিস একটা পদার্থের মধ্যে থাকতে হবে? ফার্স্ট যে কোয়ালিটিটা তার মধ্যে থাকতে হবে, যে তার একটা
নির্দিষ্ট আকার আর আয়তন থাকবে, পদার্থের একটা নির্দিষ্ট আকার আর আয়তন থাকবে। তোমরা জানো যে কঠিন পদার্থ যেগুলো থাকে সেই পদার্থের কণাগুলো কি হয়, সেই পদার্থের কণাগুলো খুবই কাছাকাছি থাকে, তাই না? পদার্থের যে কণাগুলো হয় সেই কণাগুলো খুবই কাছাকাছি থাকে। এবারে পদার্থের কণাগুলো যদি খুবই কাছাকাছি থাকে তাহলে কি হবে, তাদের মধ্যে একটা তোমার অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। যদি কণাগুলো খুবই কাছাকাছি হয় তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। ক্লিয়ার? এবার যদি তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে তাহলে কি হবে, তাদের সেই জায়গা থেকে স্থানচ্যুত হয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা, যে পসিবিলিটিটা, সেটা কি হবে, কমে যাবে। যদি ধরো এরকম দুটো কণা এরকম পাশাপাশি আছে, ওকে, এবার এই কণাটা যদি এই দুটোর মধ্যে যদি এটা এত কাছাকাছি থাকে যেটার মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, তাহলে এখান থেকে এটাকে সরিয়ে নিয়ে যেতে কি হবে, অনেক বেশি প্রেশারাইজ করতে হবে, অনেকটা বেশি এটাকে আমাদেরকে ফোর্স দিতে হবে। যার জন্য কি হবে, এই জিনিসটা যে স্থানান্তর জনিত, এই জিনিসগুলো যে স্থানান্তর করতে যতটা পরিমাণ অ্যামাউন্টে আমাদের এনার্জি লাগছে সেটা এতটাই বেশি হয় যে স্থানান্তর জনিত গতি কিন্তু অনেকটা কম হয়। সেজন্য আমরা বলতে পারি যে পদার্থের, কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার থাকবে আর একটা নির্দিষ্ট আয়তন থাকবে। বোঝা গেল কথাটা? নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের গঠনকারী কণাগুলোর মধ্যেকার আকর্ষণ বল তীব্র হয়। আমরা কি বলি, যেহেতু এই কণাগুলো নিজেদের মধ্যে খুবই কাছাকাছি থাকছে সেজন্য তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে একটা গ্রেটার ফোর্সে অ্যাট্রাকশন কাজ করবে, তাদের মধ্যে একটা গ্রেটার ফোর্সে অ্যাট্রাকশন কাজ করবে। তার জন্য কি হবে, তার জন্য তাদের মধ্যে যেহেতু অ্যাট্রাকশন ফোর্স প্রবল আছে, তার জন্য কি হচ্ছে, তার জন্য তাদের মধ্যে দৃঢ়তাটা আসছে, তার জন্য তাদের মধ্যে কি আসছে, দৃঢ়তা আসছে, দৃঢ়তা আসছে। আর ফোর্থ কি, যে সেই জন্য আমরা বলতে পারছি যে কঠিনের যে ঘনত্ব সেটা তরল বা গ্যাস অপেক্ষা অনেক বেশি হয়। কঠিনের যে ঘনত্ব সেটা তোমার কি হচ্ছে, তরল বা গ্যাস অপেক্ষা অনেক বেশি। লাস্টের পয়েন্টটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আগের যে তিনটে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা কি বুঝতে পারছি যে এই তিনটে পয়েন্টের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, এই তিনটে পয়েন্টের মধ্যে একটা রিলেশন আছে। যদি ধরো জিনিসটাকে আমরা এমন করে বুঝতে চাই, ধরো তোমার ক্লোজ খুব কেউ, সে তোমার বন্ধু হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। এবার সে যদি তোমার প্রচন্ড ক্লোজ হয়, তোমরা যদি খুবই কাছাকাছি থাকো, তার মানে কি হবে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট কাইন্ড অফ কম্প্যাটিবিলিটি কাজ করবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাট্রাকশন ফোর্স। যার জন্য কি হচ্ছে, যার জন্য তাদের মধ্যে যে বন্ডিংটা সেটা এত স্ট্রং হচ্ছে, এতটা দৃঢ় হচ্ছে যে সেটাকে ভাঙাটা টাফ হয়ে যাচ্ছে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড কি, তারা এত কাছাকাছি থাকার জন্য কি হচ্ছে, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। আর কি, অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে জন্য তারা হচ্ছে আবার কাছাকাছি থাকতে পারছে। তাদের মধ্যে কি একটা, তাদের নির্দিষ্ট একটা আকার থাকছে, একটা নির্দিষ্ট আয়তন থাকছে। তার মানে কি, যদি এই জিনিসটাকে আমরা নিজেদের রিলেশনশিপস দিয়ে এক্সপ্লেন করতে চাই তাহলে আমরা বলতে পারবো, যদি নিজেদের মধ্যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়, তাহলে কি হবে, তাহলে বাইরের কোনো ফোর্স সেই জিনিসটাকে ভাঙতে পারবে না। যদি আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়, এটা আমরা রিলেশনশিপ দিয়ে বলতে পারি। আর যদি আমরা এইভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারবো কি, যদি ওরা কাছাকাছি থাকে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে, আকার আর আয়তন চেঞ্জ হবে না। ক্লিয়ার? আর কি, যেহেতু আকার আয়তন চেঞ্জ হচ্ছে না সেজন্য এটা কি হচ্ছে, দৃঢ় হচ্ছে। আর এটার মধ্যে অসংনম্য হচ্ছে। অসংনম্য মানে কি, এগুলোকে তুমি অনেক যদি ফোর্স দাও তাহলেই এগুলোকে ভাঙা যাবে, না হলে কিন্তু এগুলোকে ভাঙার জন্য মানে তোমার প্রচুর পরিমাণে ফোর্স লাগবে। যেটাকে আমরা আরেকটা জিনিস যেটা বললাম, স্থানান্তর জনিত গতি। স্থানান্তর জনিত গতি মানে কি, যে কণাগুলো সরে যাওয়ার যে প্রবণতাটা, যেটাকে আমরা কি বললাম, যদি আন্ডারস্ট্যান্ডিং বেটার হয় তাহলে সরে যাওয়ার গতিটা কম হবে। সেটাই হচ্ছে এখানে, যেহেতু আকর্ষণ বলটা অনেকটা, সেজন্য এদের এখান থেকে সরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কম। যদি আমরা লাইফ দিয়ে জিনিসগুলোকে রিলেট করি তাহলে কিন্তু আমরা আর বেটার ওয়েতে এটাকে বুঝতে পারবো। বোঝা গেল তাহলে? আই হোপ বোঝা গেল। ক্লিয়ার? ওকে। এবার আমাদের এখানে যদি আমরা কঠিনের শ্রেণী বিন্যাস করি, কঠিনের যদি আমরা শ্রেণী বিন্যাস করি তাহলে কঠিনকে আমরা টু কাইন্ডস অফ, মানে দুটো ডিভিশন আমরা কঠিনের পাচ্ছি। ফার্স্ট আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি অনিয়তাকার কঠিন, আর সেকেন্ড আমরা পাচ্ছি হচ্ছে কেলাসাকার কঠিন। তাহলে এই দুটো টাইপের কঠিন আমরা কিন্তু এখানে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে কঠিনের আমরা দু রকমের ভাগ পাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমাদের কেলাসাকার কঠিন, আর সেকেন্ড হচ্ছে আমাদের অনিয়তাকার কঠিন। তাহলে এবারে কেলাসাকার কঠিন আর অনিয়তাকার কঠিন যখন আমরা বলবো তাহলে এগুলোর মধ্যে আমাদের কিরকম ডিভিশন, মানে এদের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে যে জন্য এরা দুজন দুজনের থেকে আলাদা, সেই জিনিসটাকেও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। রাইট? তো আমাদের কেলাসাকার কঠিনের মধ্যে আমরা কি কি পাচ্ছি, যে এই ধরনের কঠিনের একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার, এ ধরনের কঠিনের কি থাকে, একটা নির্দিষ্ট জ্যামিতিক
আকার থাকে। দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ যে এই ধরনের কঠিনের কি থাকে, একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার। ওকে, এ ধরনের কেলাসের কি থাকে, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, এদের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। আর কি থাকে, এদের গলনের দিনতাপও নির্দিষ্ট হয়, মানে এদের আমরা প্রত্যেক জিনিস খুব সিস্টেমেটিক দেখতে পাচ্ছি, এদের প্রত্যেকটা জিনিসকে আমরা কি দেখতে পাচ্ছি, খুবই সিস্টেমেটিক দেখতে পাচ্ছি, রাইট। দেন আমরা কি বলতে পারবো যে কঠিন গুলো কি হয়, দৃঢ় হয়, অসংলগ্ন হয়, দৃঢ় হয় আর অসংলগ্ন হয়। আর এ ধরনের যে কঠিন আছে যেগুলো কেলাসাকার কঠিন, তার আমরা এক্সাম্পল কি দিতে পারছি, আমরা দিতে পারছি সোডিয়াম ক্লোরাইড, রাইট, যেটাকে আমরা টেবিল সল্ট বলে থাকছি, NaCl, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সুক্রোজ, হিরে, কোয়ার্টজ, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কেলাসাকার কঠিনের উদাহরণ। এগুলো কি, এগুলো আমাদের কেলাসাকার কঠিনের উদাহরণ। ক্লিয়ার? নেক্সট আমরা কি দেখলাম, আমরা ফার্স্টে দেখলাম কেলাসাকার কঠিন, সেকেন্ডে আমরা দেখলাম অনিয়তাকার কঠিন। তাহলে অনিয়তাকার কঠিনের আমাদের বৈশিষ্ট্য কি হবে, যে এ ধরনের কঠিনের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। আমরা কি দেখলাম, যে কেলাসাকার কঠিনের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, কিন্তু অনিয়তাকার কঠিনের কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। ক্লিয়ার? তারপরে বলেছে যে কিছু অনিয়তাকার পদার্থে গঠনকারী কণাগুলি সুশৃঙ্খল বিন্যাস লক্ষ্য করা গেলেও কিছু কিছু এমন আমাদের অনিয়তাকার কঠিন থাকে যেগুলো টু সাম এক্সটেন্ট তারা একটা সুনির্দিষ্ট গঠন বিন্যাস তৈরি করার চেষ্টা করে, কার মতো, কেলাসাকার কঠিনের মতো, কিন্তু টাইম পরে গিয়ে তারা ডিস্ট্রাক্টেড হয়েছে। মানে ধরো, যেরকম হয় না, আমরা ভালো মতো করে পড়াশোনা স্টার্ট করি, মনে হয় যে না না ঠিক আছে আমরা পড়ে নেবো, কিন্তু আলটিমেটলি কি হয়, এক সপ্তাহ আমরা ধরো রুটিন বানালাম, এক সপ্তাহ পরে রুটিনটা ব্রেক হয়ে গেল, তখন কি সেই জিনিসটাকে আমরা কিন্তু আর কন্টিনিউ করতে পারছি না, রাইট। সেম ওদের জন্য হচ্ছে, ওরা কি করছে, ওরা কিছুটা টাইম জিনিসটাকে কন্টিনিউ করার চেষ্টা করলেও পরে ওদের সেটা ব্রেক হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে, কারণ ওদের মধ্যে সেই ফোকাস বা কনসেন্ট্রেশনটা নেই। আর এদের মতো কি, সেই ওই বিন্যাসটাকে ওদের কন্টিনিউ করার জন্য যতটা পরিমাণ তোমার ওদের মধ্যে যে জিনিসের কোয়ালিটি গুলো থাকাটা দরকার, কোয়ালিটি গুলো নেই জন্যই ওরা টু সাম এক্সটেন্ট সেটাকে সুশৃঙ্খল ভাবে কন্ডাক্ট করতে পারবে, তারপরে কিন্তু সেটা আর সুশৃঙ্খল ভাবে কন্ডাক্ট করা যাচ্ছে না। থার্ড কি, থার্ড হচ্ছে এদের গলনাঙ্ক নির্দিষ্ট নয়, আর এগুলো দৃঢ় বা সংলগ্ন না, দৃঢ় বা সংলগ্ন না। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, যেটাকে আমি একটু আগেই বললাম, কঠিন যে পদার্থগুলো যেগুলো কেলাসাকার কঠিন, সেগুলো কি হচ্ছে, সেগুলোর মধ্যে কিন্তু তারা অনেক বেশি সুশৃঙ্খল, তাদের মধ্যে একটা অর্ডার আছে, তারা জানে তারা কি করছে, তাদের মধ্যে একটা তোমার দেখতে পাবে যে জিনিসটা খুবই ডিসিপ্লিন। কেলাসাকার কঠিনকে খুবই ডিসিপ্লিন ওর লাইফ, কিন্তু আমরা অনিয়তাকার কঠিনকে দেখতে পাচ্ছি যে অতটা ডিসিপ্লিন আর ওরা নিজেদের লাইফ নিয়ে হচ্ছে না। দ্যাট ইজ আমাদের একটা লাইফ লেসন, আমরা বলতে পারি যে আমরা নিজেদের লাইফে কিরকম হতে চাচ্ছি, আমরা কেলাসাকার কঠিনের মতো হতে চাচ্ছি ডিসিপ্লিন, নাকি আমরা অনিয়তাকার কঠিনের মতো হতে যাচ্ছি যারা হচ্ছে ইনডিসিপ্লিন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে এবার এখান থেকে আমরা এই দুটো জিনিসের মধ্যে আমাদের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, আই গেস। ওকে, নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের উদাহরণ। তো আমরা উদাহরণ কি পাচ্ছি, আমরা পাচ্ছি হলো কাঁচ, রবার, প্লাস্টিক, মোম, এগুলো কার উদাহরণ, এই সমস্ত গুলো হচ্ছে আমাদের অনিয়তাকার কঠিনের উদাহরণ। এই সমস্ত গুলো কি আমাদের অনিয়তাকার কঠিনের উদাহরণ। বোঝা গেল? এবার আমরা যে কেলাসাকার কঠিন নিয়ে পড়ছি, এবার কেলাসাকার কঠিন দিয়ে যদি আমরা পড়ি, তাহলে কেলাসের কি জাস্ট একই টাইপের কেলাস হবে, সব কেলাস কি একই রকম হয়? নট নেসেসারি, নট নেসেসারি যে সব কেলাসকে একই রকম হতে হবে। কেলাসের আমরা শ্রেণীবিভাগ করতে পারি, কেলাসের আমরা শ্রেণীবিভাগ করতে পারি, কেলাসকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আমি এটা দেখিয়ে নিয়ে সরে গেলেই তোমরা দেখতে পাবে, কিন্তু আমার মনে হয় তোমরা দেখতেও পাচ্ছ, রাইট? ওকে, তো আমরা কেলাসকে 4 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে আমাদের আণবিক কঠিন, আণবিক কঠিন। সেকেন্ড হচ্ছে আমাদের আয়নীয় কঠিন। থার্ড হচ্ছে আমাদের সমযোজী কেলাসাকার। আর ফোর্থ হচ্ছে আমাদের ধাতব কঠিন। তাহলে যদি আমরা কেলাসাকার কঠিনকে ভাগ করতে চাই, সেটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারছি। ফার্স্ট আণবিক কঠিন, সেকেন্ড আয়নীয় কঠিন, থার্ড সমযোজী কেলাসাকার, আর ফোর্থ হচ্ছে ধাতব কঠিন। আর এই যে আণবিক কঠিন, এই আণবিক কঠিনকে আমরা আবার 3 ভাগে ভাগ, অধ্রুবীয়, ধ্রুবীয় আর হাইড্রোজেন বন্ধন যুক্ত। এই আণবিক কঠিনকে আমরা আবার কত ভাগে ভাগ করতে পারছি, 3 ভাগে, অধ্রুবীয়, ধ্রুবীয় আর হাইড্রোজেন বন্ধন যুক্ত। এইচ বন্ধন মানে হাইড্রোজেন বন্ধন আমরা জানি, তাহলে এই 3টে ভাগে এটাকে কিন্তু আমরা ভাগ করতে পারছি। বোঝা গেছে? বোঝা গেছে পয়েন্টগুলো? এবার
নেক্সট মানে যে জিনিসগুলোকে আমাদের এবার ডিটেলে যদি আমরা জানতে চাই তাহলে ডিটেলে এগুলোকে আমাদেরকে একটা একটা করে দেখতে হবে। ওকে, ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে আমাদের আণবিক কঠিন। ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে আমাদের আণবিক কঠিন। ওকে, আণবিক কঠিনের মধ্যে যদি আমরা বলতে চাই তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এদের একটা নির্দিষ্ট গলনাঙ্ক, এদের আণবিক কেলাসাকার, এদের হচ্ছে কি বলছি আমি, মানে গলনাঙ্ক খুবই কম হয়। আর কি, এদের কঠিন আর তরল উভয়তে এরা তাপ আর তড়িতের কি হয়, কুপরিবাহী হয়। এটা কি হয়, তাপ আর তড়িতের পরিবাহী হয়। আণবিক কঠিন আমরা যখন বলছি তাহলে আণবিক কঠিনের গঠনকারী কণা কি? অণু। এর গঠনকারী কণা হচ্ছে অণু বা পরমাণু। ওকে, তাহলে এদের গঠনকারী কণা কি? অণু বা পরমাণু। সেকেন্ড, যদি এবার এই জিনিসগুলোকে আমরা আণবিক কণাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা তিন টাইপের পাচ্ছি। কি? একটা হচ্ছে অধ্রুবীয়, একটা হচ্ছে ধ্রুবীয়, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন যুক্ত। এবার এই তিনটেকে নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি ডিসকাস করি। ওকে, অধ্রুবীয় মানে কি? এইখানে যে গঠন অণু বা পরমাণু যেগুলো হচ্ছে এই ধরনের কেলাস গঠন করছে তাদের গঠন অণু বা পরমাণুগুলো কি অধ্রুবীয় প্রকৃতির, মানে গঠনকারী কণা অধ্রুবীয় প্রকৃতির। ক্লিয়ার? তাহলে গঠনকারী কণাগুলো কি? গঠনকারী কণাগুলো হচ্ছে আমাদের অধ্রুবীয় প্রকৃতি। ওকে, নেক্সট, এটার মধ্যে আমরা কি বলতে পারি যে এদের যে তোমার ফোর্স অফ অ্যাট্রাকশন, এরা কি ফোর্স দ্বারা এই ধরনের কেলাসগুলো নিজেদের মধ্যে আবদ্ধ থাকে, যে সেটা আমরা বলতে চাই তাহলে এরা হচ্ছে নিজেদের মধ্যে দুর্বল লন্ডন ফোর্স বা লন্ডন বল দ্বারা আবদ্ধ। ক্লিয়ার? ওকে, আর এবার যদি এদের আমরা উদাহরণ দেখতে চাই তাহলে এদের উদাহরণে আমরা কি বলতে পারবো? এদের উদাহরণে আমরা বলতে পারবো হচ্ছে হাইড্রোজেন, প্রেফারেবলি সলিড হাইড্রোজেন, সলিড H2, সলিড O2, এগুলো। বা ধরো যদি আমরা বলি সলিড মিথেন, সলিড মিথেন, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অধ্রুবীয় যে কণা, সেই অধ্রুবীয় কণার আমাদের এক্সাম্পল। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের ধ্রুবীয়। নেক্সট হচ্ছে আমাদের ধ্রুবীয়। তাহলে যদি অধ্রুবীয়র ক্ষেত্রে আমাদের যে গঠনকারী কণাগুলো সেগুলো যদি অধ্রুবীয় প্রকৃতির হয় তাহলে এক্ষেত্রে আমাদের গঠনকারী কণাগুলো কি ধ্রুবীয় প্রকৃতির কণা? রাইট, ধ্রুবীয় প্রকৃতির কণা। আর এদের ক্ষেত্রে আমাদের যেই বল দ্বারা এরা আবদ্ধ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন বা ডাইপোল ডাইপোল বল। ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন বা ডাইপোল ডাইপোল বল। আর এদের ক্ষেত্রে আমাদের উদাহরণ কি হতে পারে? সলিড সালফার ডাই অক্সাইড বা সলিড অ্যামোনিয়া। এগুলো হচ্ছে আমাদের যে ধ্রুবীয় কণা সেই ধ্রুবীয় কণার এক্সাম্পল। এগুলো হচ্ছে ধ্রুবীয় কণার এক্সাম্পল। বোঝা গেল? নেক্সট, ওয়েট, আমাদের আরেকটা কি আছে? আমাদের আরেকটা বাকি আছে হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডেড যেটা আছে, রাইট? হাইড্রোজেন বন্ডেড যেটা আমাদের আছে সেই হাইড্রোজেন বন্ডেড কেলাসটা, জাস্ট আ মিনিট। তো যদি আমরা এখানে আরেকটা দেখতে যাই যেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন যুক্ত, তাহলে হাইড্রোজেন বন্ধন যুক্ত যে হচ্ছে আমাদের তোমার আয়নীয় কেলাস গুলো, সরি আয়নীয় তো না, এটা আমাদের কি আণবিক, রাইট? তো আণবিক যে কেলাস গুলো আমাদের গঠন হচ্ছে সেগুলোর ক্ষেত্রে এগুলোর অণু কি হয়, ধ্রুবীয় প্রকৃতির হয়। এগুলোর অণু ধ্রুবীয় প্রকৃতিরই হয়।
রাইট? আচ্ছা, আর এগুলোর মধ্যে কি থাকে আমরা নামেই বুঝতে পারছি, এরা হাইড্রোজেন বন্ধনযুক্ত হয়ে থাকে, নাম থেকেই সেটা বোঝা যাচ্ছে। আর থার্ড কি, এটার উদাহরণ যদি আমরা বলতে চাই, খুব সিম্পল উদাহরণ, সবাই ভাবতে পারবে, সবাই বলতে পারবে, হোয়াট ইজ দ্যাট? বরফ, আইস। ওকে, তাহলে এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমাদের বরফ বা আইস। অলরাইট, তো এবার আমরা যেটাতে সুইচ করবো, দ্যাট ইজ আমাদের আয়নীয় কেলাসাকার কঠিন। আণবিক আমাদের হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে আমাদের আয়নীয়। ওকে, আয়নীয় যদি আমরা বলি, তাহলে আয়নীয় বলতে গেলে এই ধরনের যে হচ্ছে আমাদের তোমার কেলাসগুলো থাকছে আয়নীয়, মানে এগুলোর মধ্যে আমাদের যে গঠনকারী কণা সেগুলো কি আয়ন, গঠনকারী কণা কি আয়ন, মানে ক্যাটায়ন বা অ্যানায়ন। রাইট, যদি আমাদের গঠনকারী কণাগুলো যদি আয়ন হয়ে থাকে, তার মানে এগুলো কি হবে, আমাদের সেটা হয় হতে পারে হচ্ছে আমাদের ক্যাটায়ন, না হলে সেটা আমাদের হতে পারে কি অ্যানায়ন। এই দুটোই আমাদের হচ্ছে এখানে তোমার চার্জ পার্টিকেল পসিবল, তো যেটাকে ধরে আমরা আমাদের কাজ কনসিডার করছি, রাইট? সেখানে এই দুটোকেই আমরা পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ক্যাটায়ন আর সেকেন্ড ইজ আমাদের অ্যানায়ন। ওকে, এবার এদের যে ক্যাটায়ন বা অ্যানায়ন, সেটার মধ্যে যখন আমরা বলছি তারা আয়নীয় কেলাস গঠন করবে, তার মানে তারা কি করবে, যে এক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়ন যেগুলো হচ্ছে বিপরীত আধান যুক্ত, তারা নিজেদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশনে এসে তারা যুক্ত হবে, যুক্ত হয়ে নিয়ে তারা এখানে কেলাস গঠন করবে, তারা নিজেদের মধ্যে এসে যুক্ত হবে, হয়ে নিয়ে কেলাস। এক্ষেত্রে আমাদের কুলম্বীয় বল, যেই বল দ্বারা ওরা একসাথে যুক্ত হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের কুলম্বীয় বল, বা হচ্ছে আমাদের স্থির তাড়িতিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্থির তাড়িতিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এদের ক্ষেত্রে আমাদের এক্সাম্পল আমরা কি বলতে পারি, NaCl, KCl, Na2SO4, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের আয়নীয় কেলাসাকার কঠিনের আমাদের এক্সাম্পল, এগুলো কি আয়নীয় কেলাসাকার কঠিনের আমাদের এক্সাম্পল। ওকে, এগুলোর মধ্যে আরো কি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো শক্ত হয়, ভঙ্গুর প্রকৃতির, এগুলো শক্ত ও অভঙ্গুর প্রকৃতির। শক্ত হলে ভঙ্গুর প্রকৃতির কি করে হবে, রাইট? ওকে, এগুলো হচ্ছে তোমার গলনাঙ্ক আর গলনের লিনতাপ এগুলোর উচ্চমানের হয়, কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, কিন্তু যদি গলে যায় আর উপযুক্ত ত্রাপকে দ্রবীভূত করা হয় তাহলে তড়িৎ পরিবহনে সক্ষম, তাহলে তড়িৎ পরিবহনে সক্ষম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার কঠিন। মানে সমযোজী বা নেটওয়ার্ক কেন বলা হচ্ছে, কারণ এদের মধ্যে যেই বন্ধন দ্বারা এরা যুক্ত হয়ে থাকে সেটা হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। এরা কি হয়, সমযোজী বন্ধন দিয়ে যুক্ত হয়ে এরা ত্রিমাত্রিক গঠন তৈরি করে, ত্রিমাত্রিক গঠন তৈরি করে, এরা কি করে, ত্রিমাত্রিক গঠন তৈরি করে। আর এক্ষেত্রে যেই ধরনের কণা দ্বারা এগুলো গঠিত হয় সেটা হচ্ছে আমাদের অধাতব পরমাণু। সেই কণাগুলো কি, কণাগুলো হচ্ছে অধাতব, বোঝা গেছে? ওকে, আর এছাড়া আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত শক্ত হয় কিন্তু তার মধ্যে একটা ব্যতিক্রম আছে, দ্যাট ইজ গ্রাফাইট। খুব শক্ত হয়ে থাকে, কিন্তু একটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যতিক্রম, সেটা হচ্ছে গ্রাফাইট। এদের গলনাঙ্ক আর গলনের লিনতাপ উচ্চমানের হয়, এরা সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী হয়, কিন্তু গ্রাফাইট আর বোরন নাইট্রাইট কি হয়, গ্রাফাইট আর বোরন নাইট্রাইট এক্ষেত্রে ব্যতিক্রমের কাজ করছে। এক্ষেত্রে আমাদের মনে রাখার সুবিধা একটাতে কি হতে পারে, যে এই দুটোর ক্ষেত্রে কি আমাদের ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। তাহলে এই সময়টি যে তোমাদের কেলাসাকার কঠিন, এক্ষেত্রে তোমাদের যখনই মনে হবে যেখানে কোনো ব্যতিক্রম হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাদের শক্ত কোনটা বা কোনটা নরম সেটার ক্ষেত্রে, আর সেকেন্ডলি যে তড়িতের কুপরিবাহিতা নিয়ে, এই দুটোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, খালি খালি একটা লোক, একটা মানুষ বা একটা এলিমেন্ট যে হচ্ছে এখানে টোটালটা থেকে মানে ডিসকার্ড করছে, যে হচ্ছে সবার মতো আসলে করছে না, সেটাকে, সেটা হচ্ছে আমাদের গ্রাফাইট, সেটাকে, সেটা হচ্ছে আমাদের গ্রাফাইট। বোঝা যাচ্ছে কথাগুলো? ওকে,
আর ফোর্থ যেটা সেটা হচ্ছে আমাদের ধাতব কেলাসাকার কঠিন। ওকে, ধাতব কেলাসাকার কঠিন কি? ধাতব কেলাসাকার কঠিন আমরা অবভিয়াসলি জানি যে এদের বন্ডগুলো কি হয়, ধাতব বন্ধন, রাইট? এদের বন্ধনগুলো কি হয়, ধাতব বন্ধন দ্বারা এরা যুক্ত হয়ে থাকে, বোঝা গেল। আর কি, আর হচ্ছে যে এদের মধ্যে তোমার কি হয় যে যেগুলো তোমার কঠিন কেলাসাকার মানে কেলাসাকার কঠিন যেগুলো ধাতব হয়ে থাকে সেগুলোর মধ্যে কি হয়, ফ্রি ইলেকট্রন থাকে, সেগুলোর মধ্যে কি হয়, ফ্রি ইলেকট্রন থাকে, যার জন্য কি হয় তাদের মধ্যে তোমার যে পরিবাহিতা যাদের বেশি সেটা এই জন্যই হয়ে থাকে কারণ তাদের মধ্যে তোমার এই ফ্রি ইলেকট্রনটা থাকে, সেজন্য সেটা কি হয়, তাপ আর তড়িতের উচ্চ পরিবাহী হয়, সেগুলো উজ্জ্বলও থাকে আর সেগুলোর মধ্যে নমনীয়তা দেখা যায়, সেগুলোর মধ্যে নমনীয়তা দেখা যায়। এবার এটার যদি আমরা উদাহরণ দেখতে চাই তাহলে এটার উদাহরণের মধ্যে আমরা কি পাবো, আমরা যেমন পাবো হচ্ছে আয়রন, এইউ, এজি বা বিভিন্ন ধরনের সংকর ধাতু। Okay, যেগুলোকে আমরা ধাতু হিসেবে চিনি, এই সমস্ত ধাতুর মধ্যেই যখন এরা বন্ডিং করছে সেটাকেই আমরা তখন ধাতব বন্ধন হিসেবে কিন্তু বলতে পারছি, সেগুলোকে কিন্তু আমরা ধাতব বন্ধন হিসেবে বলতে পারছি। ওকে, তাহলে যেই চারটে আমরা দেখেছিলাম যে আমাদের আণবিক কঠিন, আয়নীয় কেলাসাকার, সমযোজী কেলাসাকার আর ধাতব কঠিন, এই প্রত্যেক কটারই, আর তার মধ্যে আণবিক কঠিনের মধ্যে আমরা তিনটে ভাগ দেখেছিলাম, ফার্স্ট অধ্রুবীয়, সেকেন্ড ধ্রুবীয় আর থার্ড হচ্ছে হাইড্রোজ বন্ধন যুক্ত। তাহলে এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এদের আমরা তোমার এক্সাম্পল দেখে নিয়েছি, এদের আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখে নিয়েছি, বোঝা গেছে? তাহলে এতদূর যদি কোনো আমাদের ডাউট না থেকে থাকে তাহলে এবার এর পরের থেকে যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের এতদূর হয়ে গেল ধাতব কেলাসাকার কঠিন অবধি, আমাদের কোনো প্রবলেম নেই। নেক্সট যেটা দ্যাট ইজ আমাদের কেলাস, সেটা কি আমাদের কেলাস। তাহলে আমরা কোনো একটা পদার্থকে তাকে আমরা কেলাস কখন বলি, যখন তার মধ্যে একটা নির্দিষ্ট আকার থাকবে, যেটাকে এখানে কি বলছে, সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, সেটাকে আমরা কি বলতে পারি, নির্দিষ্ট আকার, এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, যার সর্বাংশে গঠনকারী কণাগুলি সুষমভাবে এবং পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকে, তাকে আমরা কি বলি, কেলাস। তার মানে কি, যদি আমাদের কোনো রকম একটা কোনো পদার্থ থাকে যে যার একটা নির্দিষ্ট আকার আছে, যার মধ্যে নির্দিষ্ট সমতল সমতল দ্বারা আবদ্ধ, মানে কি, যদি আমরা বলে থাকি যে কোনো একটা কিউব হবে তাহলে আমরা জানি যে সেই কিউবটা কিন্তু আমাদের সবসময় 1 2 3 4 5 6 ছটা তল দ্বারাই কিন্তু সেটা আমাদের আবদ্ধ হবে, এটা 1 2, এটা আমাদের 3 4 আর 5 6, যদি আমরা এরকম করে জিনিসটাকে কল্পনা করতে চাই তাহলে কিন্তু কোনো একটা কিউব আমাদের এরকম ভাবে না যাতে র্যান্ডামলি 8টা দিক হয়ে যাচ্ছে, তার মানে কি, যদি এই কিউব গুলোকে ধরো ছটা যেটার সাইড পরপর যদি আমরা বসাতে থাকি তাহলে সেটাতে আমরা কি পেয়ে যাবো, সেটাকে আমরা পেয়ে যাবো যে কেলাস। কেন? কারণ তাদের একটা নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা তারা হচ্ছে তোমার গঠিত, আর তাদের সর্বাংশে অনু সুষমভাবে তোমার মানে তোমার সুষমভাবে সেগুলোকে হচ্ছে তোমার সাজানো আছে, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, ডিসিপ্লিন। এটাকে আমরা কি বলতে পারছি, ডিসিপ্লিন বলতে পারছি। সো সরি। তাহলে এইভাবে যদি আমরা এটাকে দেখাতে যাই তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের একটা ঘনক বা আমাদের একটা কিউ, যেটাকে আমরা বলছি এখানে একটা প্রপার কেলাস। কেন? কারণ এই কেলাসের মধ্যে দেখো এটার একটা নির্দিষ্ট তল আছে, এটা নির্দিষ্ট সংখ্যক তল দ্বারা গঠিত, আর এর পাশাপাশি যদি আমরা এরকম করে তল দিতে থাকি, যদি তল বিবেচনা করতে থাকি তাহলে এখান থেকে কিন্তু আমরা এটাকে একটা কেলাস বলতে পারবো। এবার একটা কেলাসের আমাদের কিছু নির্দিষ্ট পার্ট আছে যেগুলোকে আমাদের জানতে হবে। এই যে পোর্শনটা, এই যে এই ধার, এটাকে আমরা কি বলি, ধার বা কিনারা, যেটা দিয়ে এটা হচ্ছে অন্য আরেকটা কঠিনের সাথে এটার বাউন্ডারিটা, অন্য একটা এই সেম যদি এর পাশে আরেকটা ঘনক থাকতো তাহলে এই দুটোর মাঝামাঝি যে পোর্শনটা যেটা হচ্ছে এই দুটোকে আলাদা করছে সেটা হচ্ছে ধার বা কিনারা। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ধার বা কিনারা।
ওকে, এবার ধার বা কিনারা হলো। এবার এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা, এটা কি? এটার একটা তল, পৃষ্ঠতল। আবার যদি আমরা বলি ধরো এই পেছনেরটা, এটা এটার একটা পৃষ্ঠতল, রাইট? তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলো হচ্ছে আমাদের পৃষ্ঠতল। এটা কি? এটা হচ্ছে আমাদের পৃষ্ঠতল। ওকে, আর থার্ড যদি আমরা দেখি, দেখো এই যে এইখানে এই একটা কিনারা, এই একটা কিনারা, আর এই একটা কিনারা, এর দিয়ে এইখানে কি হচ্ছে? একটা কোণ তৈরি হচ্ছে। ভেতরের দিকে কি হচ্ছে? একটা কোণ তৈরি হচ্ছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। মানে ভেতরের দিকে যেহেতু কোণ, সেজন্য এটাকে আমরা কি বলছি? আন্তঃপৃষ্ঠীয় কোণ। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের একটা কেলাসাকার কঠিনের মধ্যে আমরা এই তিনটে জিনিস পাচ্ছি। ফার্স্ট হচ্ছে ধার, সেকেন্ড হচ্ছে পৃষ্ঠতল, আর থার্ড হচ্ছে অন্তঃপৃষ্ঠীয় কোণ। বোঝা গেল? অন্তঃপৃষ্ঠীয় কোণ। ওকে, এবার যদি আমরা বলি যে কেলাস জালক আমরা কাকে বলবো, কেলাস জালক আমরা কাকে বলবো, তাহলে সেখানেও আমাদেরকে দেখতে হবে যে কেলাস জালক আমরা কাকে বলছি। তো কি বলছে? যে কোনো কেলাসের মধ্যে গঠনকারী এককগুলি অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলি যে সুষম বা পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলে। মানে কি? যে যখন আমাদের কোনো একটা কেলাসের মধ্যে যেই গঠন বা যে কণাগুলো আছে সেগুলোকে যদি আমরা অণু, পরমাণু বা আমাদের আয়ন যাই হোক না কেন, সেগুলোকে যদি আমরা বিন্দু দ্বারা সূচিত করি, যেগুলোকে যদি আমরা বিন্দু দ্বারা সূচিত করি, তাহলে এই বিন্দুগুলোর মধ্যে আমরা কি পাবো? একটা সুষম ত্রিমাত্রিক বিন্যাস পাবো, যাকে আমরা কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলি। মানে এখানে যদি ধরো এই যে কণাগুলো আছে, এই যে কণাগুলো আছে, এবার এই কণাগুলোকে যদি আমরা এখানে ত্রিমাত্রিক বিন্যাসে চিহ্নিত করতে পারি, তাহলে কি হবে? এখান থেকে আমরা এটাকে কি বলবো? এটা হচ্ছে আমাদেরকে ত্রিমাত্রিক বিন্যাসের আইডিয়াটা আমাদেরকে দিচ্ছে। দ্যাট ইজ কি? দ্যাট ইজ অনলি আমাদের কেলাস জালক বা স্পেস ল্যাটিস। স্পেস ল্যাটিস। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে আমাদের জালক বা ল্যাটিস বিন্দু। কেলাস জালকের মধ্যস্থ যে বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের অবস্থান নির্দেশ করে তাকে জালক বা ল্যাটিস বিন্দু বলে। মানে যেই কণাগুলো দ্বারা হচ্ছে এটা গঠনকারী একক, মানে যেই কণাগুলো দ্বারা এটা গঠিত হচ্ছে, সেই গঠনকারী এককটাকে যখন আমরা তার অবস্থান নির্দেশ করবো, দ্যাট ইজ আমাদের জালক বা ল্যাটিস বিন্দু। মানে কি বলতে চাইছি? ধরো যে ধরো এটা যদি আমাদের একটা ইউনিট হয়, যেটার পরপর 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 বসে থাকার জন্য বা পরপর সীমাবদ্ধ থাকার জন্য, সারিবদ্ধ থাকার জন্য কি হচ্ছে? এদের মধ্যে এর একটা তোমার, এর একটা বিন্যাস পাচ্ছি। সেই বিন্যাসটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলছি হচ্ছে কেলাস জালক। আর এই কেলাস জালকের মধ্যে একটা অণুর মধ্যে যে গঠনকারী একক, সেগুলো কি নির্দেশ করছে? জালক বা ল্যাটিস বিন্দু। জালক বা ল্যাটিস বিন্দু। ক্লিয়ার? নেক্সট যেটা আমাদেরকে দেখতে হবে, দ্যাট ইজ আমাদের একক কোষ। এটা কিন্তু খুবই আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট হয়ে যায়। দ্যাট ইজ আমাদের একক কোষ। ওকে, তো একক কোষ আমরা কাকে বলি? যে কোনো কেলাসের অভ্যন্তরীণ, আগে আমরা ডেফিনেশনটা পড়ে নিই, তারপর আমরা বোঝার ট্রাই। কোনো কেলাসের অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করলে উক্ত কেলাসের একটি ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস সুষম ও পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে, জাস্ট আ সেকেন্ড, পুনরাবৃত্তির এটা হবে হচ্ছে ফলে গঠিত এই ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসকে কেলাসটি একক কোষ বলে। খুব টাফ টাফ ল্যাঙ্গুয়েজ মনে হতে পারে, রাইট? তো ধরো যদি আমরা বলি যে এই একটা কেলাস আমাদের গঠিত হয়েছে, ওকে, ধরলাম এটা আমাদের একটা কেলাস। এবার এই কেলাসটা যদি আমরা দেখি যে এটা এরকম ছোট ছোট ভাগ দিয়ে গঠিত, এটা এই ছোট ছোট কিছু ভাগ দিয়ে গঠিত, যে প্রত্যেকটা ভাগের মধ্যে আমি ইকুয়াল প্রপার্টিজ পাচ্ছি, আর যেই ভাগগুলোকে তোমার একরকম ভাবে সারিবদ্ধ করার ফলে টোটাল ক্রিস্টালটা পাওয়া গেছে। তার মানে যেই ক্ষুদ্রতম এককটাকে পরপর যুক্ত করে আমরা একটা কোনো তোমার কেলাস পাচ্ছি, সেই ক্ষুদ্রতম এককটাকে আমরা কি বলছি? একক কোষ।
যেমন ধরো যখন আমরা একক কোষ কেন বলছি, আমরা জানি যে আমাদের বডি দিয়ে গঠিত হয়, কোষ দিয়ে, ছোট ছোট অনেক কোষ দিয়ে আমাদের বডি গঠিত হয়, রাইট? তাহলে কোনো একটা ক্রিস্টাল গঠন হওয়ার জন্য যে তোমার ক্ষুদ্রতম এককটা, সেটাই আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের একক কোষ। সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের একক কোষ। বোঝা গেল? এই একক কোষ কি বিভিন্ন ধরনের কণা দিয়ে একটা একক কোষ গঠিত হয়। আর এই যে কণা হলো, এই কণাগুলো দিয়ে যে একক কোষটা গঠিত হচ্ছে, তার মানে কি এই একক কোষটার রিপিটেশনের ফলে আমাদের একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে। একক কোষের রিপিটেশনের ফলে আমাদের কি তৈরি হচ্ছে, একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে। বোঝা গেছে আই হোপ? ওকে। এবার আমরা কি করব, এবার আমরা বিভিন্ন ধরনের আমাদের এই যে একক কোষগুলো আছে, আমাদের একক কোষ কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এই এক এক রকমের একক কোষকে আমরা একটা একটা করে এখন দেখব। ওকে, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একক কোষ। ধরো এটা হচ্ছে আমাদের একটা কিউব আছে। এবার এটার এখান থেকে আমরা কি বললাম, এটা হচ্ছে কৌণিক বিন্দু। কৌণিক বিন্দু, রাইট? এবার যদি আমাদের কোনো একটা একক কোষ এরকম থেকে থাকে যেখানে অণু, পরমাণু বা আয়ন সেগুলো জাস্ট এই কোণাটার মধ্যে অবস্থিত, তোমরা দেখতেই পাচ্ছ এই কোণাটার মধ্যে অবস্থিত। সবগুলো অণু, পরমাণু বা আয়ন যে যেই দিয়েই এই কেলাসটা গঠিত হতে চাচ্ছে, কেলাস গঠিত হচ্ছে, তার একক কোষের মধ্যে এই আয়নগুলো বা অণু বা পরমাণুগুলো যদি খালি এই কোণাটার মধ্যে থাকে, খালি এই কোণাটার মধ্যে থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে সরল কোষ। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে সরল কোষ। কি বলবো, সরল কোষ। ওকে, নেক্সট যেটা, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা যে কোণাগুলো দেখলাম, এই যে আমরা 8টা কোণা দেখলাম, এই 8টা কোণার মধ্যে কি আছে, আমাদের এক একটা করে অণু আছে। ঠিক আছে, আর কি একটা হচ্ছে এর বডির মাঝখানে আছে, এর বডির মাঝখানে আছে, একদম প্রত্যেকটার থেকে মাঝখানে বসছে। তাহলে এটাকে আমরা কি বলবো, মানে কি আমাদের কোণা, প্রত্যেকটা কোণা চিন্তা করো, মানে ধরো যদি আমরা বলি একটা লুডোর ছক্কা, রাইট? যদি সেই লুডোর ছক্কাটা যদি বড় হয়, তাহলে কি তার প্রত্যেকটা কোণার মধ্যে আমাদের একটা একটা করে অণু আছে। আর যদি সেটাকে আমরা ভেতরে দেখতে পাই, তাহলে তার ভেতরে আমাদের একটা অণু আছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে দেহ কেন্দ্রিক। লাল কালটা দেখা যাচ্ছে, দেহ কেন্দ্রিক। ওকে, এটাকে আমরা কি বলবো, দেহ কেন্দ্রিক কোষ। ক্লিয়ার? ওকে, লাস্ট বা লাস্ট না, 3 নম্বর এটা আমরা বলতে পারি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দেখো কোণাগুলোর মধ্যে সবগুলোতে আছে, ঠিক আছে, আর কি এই যে তলটা, এটা কি, এটা আমাদের একটা পৃষ্ঠতল। এই পৃষ্ঠতলের মাঝখানে একটা কোণা আছে, এই পৃষ্ঠতলের মাঝখানে একটা কোণা, এই পৃষ্ঠতলের মাঝখানে একটা কোণা, এই যে পৃষ্ঠতল তার মাঝখানে একটা কোণা। কি বলছি, এই যে পৃষ্ঠতলটা তার মাঝখানে এই কণা, এই পৃষ্ঠতল তার মাঝখানে কণা, এই পৃষ্ঠতল তার মাঝখানে কণা, এই পৃষ্ঠতল তার মাঝখানে কণা। মানে কি, যে প্রত্যেকটা পৃষ্ঠতলের মাঝখানে একটা করে কণা আছে, আর কি আছে, আর হচ্ছে প্রত্যেকটা কোণায় একটা করে কণা আছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে পৃষ্ঠতলীয় কোণ। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হলো পৃষ্ঠতলীয় কোণ। ক্লিয়ার? আর লাস্ট সেটা হচ্ছে আমাদের এটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের 4টে কোণায় আছে, উপরের 4টে কোণা, নিচের 4টে কোণা, 8টা কোণায় টোটাল আছে। আর কি আছে, যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠতলে, যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠতলের মধ্যে দুটো কণা আছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হলো প্রান্ত কেন্দ্রিক কোষ। তাহলে আমরা কি দেখলাম, আমাদের একক কোষ কত টাইপের হতে পারে, 4 টাইপের। কি কি? সরল কোষ, যেই কোষের ক্ষেত্রে প্রত্যেকটা অণু কি আছে, খালি কোনায় কোনায় আছে। তারপরে কি দেহ কেন্দ্রের জন্য প্রত্যেকটা কোণা বাদ দিয়েও মাঝখানে একটা আছে। আর আরেকটা দেখলাম যেখানে প্রত্যেকটা কোণা বাদে পৃষ্ঠতলের মাঝখান গুলোতে হচ্ছে তোমার যে 1 2 3 4 5 6, 6টা পৃষ্ঠতলের মাঝখানে আমরা কি পাচ্ছি, আমরা একটা একটা করে কিন্তু কণা পাচ্ছি। দেখতেই পাচ্ছ এইখানে একটা 1, এখানে একটা 2 3 4 5,
ফাইভ কি করে হচ্ছে দেখো, 1 2 3 4 5 6, একটা তলে আমি মিস করে গেছি, তাহলে 6 হচ্ছে। তাহলে পৃষ্ঠতলীয় কোষের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা তলের মাঝখানে মাঝখানে একটা করে কণা থাকছে। আর আমরা কি দেখলাম, আমরা দেখলাম প্রান্তকেন্দ্রিক, যেখানে আমরা প্রত্যেকটা কোণায় একটা একটা করে পাচ্ছি 8টা, আর দুটো বিপরীত পৃষ্ঠতলে আমরা একটা একটা কণা পাচ্ছি। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি প্রান্তকেন্দ্রিক কোষ। ক্লিয়ার হয়েছে? ওকে। নেক্সট এবার আমরা যেটা দেখবো যে আমাদের কেলাসের শ্রেণীবিন্যাস। এবার আমরা কি ধরনের একক কোষ দিয়ে আমাদের কেলাস হতে পারে সেটা তো আমরা দেখলাম। এবার কেলাসের শ্রেণীবিন্যাস আমরা দেখতে হবে যে আমাদের কি কি টাইপ অফ কেলাস গঠন হতে পারে, আমাদের কি কি টাইপ অফ কেলাস গঠন হতে পারে, সেই একটা একটা করে আমরা দেখবো। ফার্স্ট ফার্স্ট এটা কি, ফার্স্ট হচ্ছে আমাদের ঘনকাকার। ঘনকাকার মানে কি, ঘনকের আকৃতি। ঘনকের আকৃতির মানে এই ধরনের কেলাস আমাদের কিরকম হবে, এই ধরনের কেলাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে আমাদের তিনটে যে বাহু, সেই তিনটে বাহুর দৈর্ঘ্য আমাদের সেম হবে। মানে ধরো যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর এটাকে যদি আমরা বলি এ, এইটাকে যদি আমরা বলি বি, আর এটাকে যদি আমরা বলি সি, তাহলে আমাদের কি হবে, এক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হবে। আর এদের নিজেদের মধ্যে যে কোণগুলো, ধরো এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটাকে যদি আমরা বলি আলফা, এই কোণটাকে যদি আমরা বলি হচ্ছে বিটা, আর এই কোণটাকে যদি আমরা বলি হচ্ছে গামা, তাহলে আলফা বিটা আর গামা কি হবে, আলফা বিটা আর গামা হবে ইকুয়াল। আর এদের কোণটা কত হবে, 90 ডিগ্রি। আলফা বিটা গামা হবে ইকুয়াল, আর এদের মধ্যেকার কোণটা কত হবে, 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ কত হবে, 90 ডিগ্রি। এটা কি, এটা হচ্ছে আমাদের ঘনকাকার। ওকে। নেক্সট নেক্সট কি, নেক্সট এটা হচ্ছে আমাদের চতুস্তলকীয়। চতুস্তলকীয়র ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, চতুস্তলকীয়র ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি এখানে আমরা এ বি সি তিনটে কোঅর্ডিনেট বরাবর এদের দৈর্ঘ্যগুলোকে দিই, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এ আর বি তো ইকুয়াল হবে, কিন্তু সি ইকুয়াল হবে না। এ আর বি এদের মধ্যে ইকুয়াল হলেও সি কি হবে না, সি কিন্তু এখানে ইকুয়াল হচ্ছে না। আর আমরা এটার সাথে কি দেখতে পাবো যে আমাদের আলফা বিটা গামা এই তিনটে নিজেদের মধ্যে ইকুয়াল হচ্ছে, আর সেটা কি হচ্ছে, 90 ডিগ্রির সাথেও ইকুয়াল হচ্ছে। আলফা বিটা গামা নিজেদের মধ্যে ইকুয়াল হচ্ছে, আর সেই টোটাল জিনিসটা কি হচ্ছে, 90 ডিগ্রির সাথে ইকুয়াল হচ্ছে। ওকে। থার্ড এটা কি, এটা হচ্ছে আমাদের হেক্সাগোনাল, বা যদি আমরা বাংলায় বলি এটাকে আমরা বলবো হচ্ছে ষড়তলকীয় বা ষড়তলীয়। ষড়তলীয় মানে কি, ষড়তলীয় মানে ছটা তল, কি আছে, ছটা তল। ওকে। এটাকে জন্য আমরা কি বলছি, ষড়তলীয়। এটাকে আমরা কি বলছি, ষড়তলীয়। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধরো আলফাটাতে পড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের এ ইকুয়ালস টু বি সেম, নট ইকুয়ালস টু সি। আগেরটার মতোই আমাদের ঘনকাকার আর দেখো ঘনকাকার আর চতুস্তলকের মধ্যে আমরা কি দেখলাম, এই এটার ক্ষেত্রে আমাদের এ বি সি সব ইকুয়াল হচ্ছে, এক্ষেত্রে এ বি ইকুয়াল হচ্ছে, সি হচ্ছে না, কিন্তু কোণগুলো সেম আছে। আবার আমরা এটার ক্ষেত্রে কি দেখছি যে এ বি ইকুয়াল আছে, নট ইকুয়াল টু সি আছে, যেটা হচ্ছে আমাদের আগেরটার ক্ষেত্রে যেরকম ক্যারেক্টারিস্টিক দেখছিলাম, জাস্ট লাইক দ্যাট। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের আলফা ইকুয়ালস টু বিটা হচ্ছে, which is equals to 90 ডিগ্রি। কিন্তু আমাদের যে গামা, গামা কি, গামা হচ্ছে 120 ডিগ্রি, গামা হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স। তুমি যদি ভালো মতো করে দেখো তুমি দেখতে পাবে যে প্রত্যেক কটার মধ্যে কিন্তু একটা সিমিলারিটি নিয়ে এরা কিন্তু তাদের ভ্যালুগুলোকে চেঞ্জ করছে, একটা সিমিলারিটি নিয়ে ভ্যালুগুলো চেঞ্জ করছে। এটাকে পড়তে পড়তে প্যাটার্নটাকে আমাদেরকে কিন্তু হাত করতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনাল। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনাল, নাম এখানে লেখাই আছে, তাও একবার লিখে দিই, ট্রাইগোনাল। ট্রাইগোনালের ক্ষেত্রে আমাদের কি হয়, ট্রাইগোনালের ক্ষেত্রে আমাদের এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়। আবার আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা হয়।
তাহলে এটা a equals to b equals to c, আলফা equals to বিটা equals to গামা। তাহলে এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এখানেই ডিফারেন্স, যেটা equals to 90 ডিগ্রি। কিন্তু এটা equals to 90 ডিগ্রি হয় না। এটা কি? এটা হচ্ছে not equals to 90 ডিগ্রি। এটা not equals to 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট নেক্সট তাহলে কি আমাদের কি কি হয়ে গেল? আমাদের হয়ে গেল হচ্ছে ঘনকাকার, চতুস্তলকীয়, হেক্সাগোনাল বা যেটাকে আমরা বলছি ষড়তলকীয়, আর আমাদের হয়ে গেল হচ্ছে ট্রাইগোনাল। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অর্থরম্বিক। অর্থরম্বিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? অর্থরম্বিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা এ বি সি কেউ কারোর সাথে ইকুয়াল না। এ বি সি কেউ কারোর সাথে ইকুয়াল না, কিন্তু কি আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। মানে কি তিনটে যে বাহু, সেই তিনটে বাহু দৈর্ঘ্যটা আমাদের সেম না, তিনটে বাহুর দৈর্ঘ্যগুলো কি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু এদের কোণটা কি? কোণটা হচ্ছে সমান, which is equals to 90 ডিগ্রি, which is equals to 90 ডিগ্রি। বোঝা গেছে? ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এটা মোনোক্লিনিক। নেক্সট হচ্ছে মোনোক্লিনিক। ওকে, নেক্সট হচ্ছে আমাদের মোনোক্লিনিক। মোনোক্লিনিকের ক্ষেত্রে কি হয়? মোনোক্লিনিকের ক্ষেত্রে আমাদের a নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। আবার কি হয়? আলফা ইকুয়ালস টু বিটা which is equals to 90 ডিগ্রি, কিন্তু গামা 90 ডিগ্রি হয় না। কিন্তু গামা 90 ডিগ্রি হয় না। তাহলে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কিন্তু গামা 90 ডিগ্রি হয় না। আর এটা হচ্ছে আমাদের লাস্ট, সেটা আমাদের ট্রাইক্লিনিক। ট্রাই ক্লিনিক। ট্রাইক্লিনিকের ক্ষেত্রে আমরা কি হয়? ট্রাইক্লিনিকের ক্ষেত্রে ও কিচ্ছু ফলো করে না। ট্রাইক্লিনিকের ক্ষেত্রে কি হয়? a নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। মানে ও কোনো রুল ফলো করবে না, ও নিজের মতন যাবে, ও কারোর সাথে কারোর কোনো মিল নেই, কিছু নেই। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইক্লিনিক। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের একক কোষ কত টাইপের হচ্ছে? 4 টাইপের। সরল কোষ, দেহকেন্দ্রিক কোষ, আর পৃষ্ঠতলীয় কোষ। আর তারপরে আমরা কি দেখলাম? প্রান্তকেন্দ্রিক কোষ 4 টাইপের। আর আমাদের কেলাসাকার, মানে যদি আমরা বলি কঠিন কেলাসের শ্রেণীবিন্যাস, আমরা কি কি দেখলাম? ফার্স্ট ঘনকাকার, সেকেন্ড চতুস্তলকীয়, থার্ড হেক্সাগোনাল, ফোর্থ ট্রাইগোনাল, ফিফথ অর্থরম্বিক, সিক্সথ হচ্ছে মনোক্লিনিক, আর সেভেন্থ ট্রাইক্লিনিক। তাহলে 7 টাইপের আমরা দেখতে পেলাম আমাদের কেলাস। আর আমরা মানে কঠিন কেলাস, আর তার মধ্যে আমরা দেখতে পেলাম যে এই আমাদের যে রকম টাইপের একক কোষ দিয়ে এগুলো গঠিত হতে পারে, সেটা হচ্ছে আমাদের 4। তাহলে এটাকে আমরা দেখলাম 7 টাইপের, ওটাকে আমরা দেখলাম 4 টাইপের। মানে ব্র্যাভিস ল্যাটিস কি? যে আমাদের প্রত্যেক রকমের একক কোষ দ্বারা আমাদের এই যে কেলাস গঠন হচ্ছে, সেই প্রত্যেকটার কি করে গঠন হতে পারে। তারপরে আমাদের কেলাস টোটাল হচ্ছে 7টা। আর আমাদের টোটাল যতগুলো আমরা হচ্ছে তোমার একক কোষ পাচ্ছি সেটা হচ্ছে 4টা। তাহলে 7টা আর 4টা টোটাল আমাদের কতগুলো হচ্ছে? 4 সাথে 28টা। টোটাল কতগুলো? 4 সাথে 28টা। কিন্তু ব্র্যাভিস ল্যাটিস আমরা 28টা পাই না। ব্র্যাভিস ল্যাটিস আমরা 28টা পাই না। কটা পাই? আমরা এখনই করতে করতে ভুলে ফেলবো। তাহলে ব্র্যাভিস ল্যাটিস আমরা কটা পাই? ব্র্যাভিস ল্যাটিস আমরা কিন্তু 28টা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ প্রত্যেক কটা কেলাসাকার কঠিন প্রত্যেক টাইপের একক কোষ দ্বারা গঠন করা সম্ভব হয় না। প্রত্যেক টাইপের কেলাসাকার কঠিন প্রত্যেক টাইপের আমাদের যে একক কোষ সেগুলো দ্বারা গঠন করা সম্ভব হয় না। এটাকে ব্র্যাভিস ল্যাটিস বলা হয় কেন? বিজ্ঞানী ব্র্যাভিসের নাম অনুসারে এটাকে ব্র্যাভিস ল্যাটিস বলা হয়ে থাকে। ওকে, তো ব্র্যাভিস ল্যাটিস আমরা কত টাইপের পাই সেটা কিন্তু আমি এখনো বললাম না, সেটা তোমরা ক্লাসে গুনে নিয়ে আমাকে বলবে। ওকে, যেটা ফার্স্ট আমাদের যে আমরা ব্র্যাভিস ল্যাটিস পাচ্ছি সেটা হচ্ছে আমরা পাচ্ছি ঘনক আকারের জন্য, কিউবের জন্য। রাইট, এটা কি? ঘনক আকারের জন্য, ঘনক আকার। তাহলে ঘনক আকারের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা সরল পাচ্ছি,
ঘনকাকারের ক্ষেত্রে আমরা সরল পাচ্ছি, আমরা দেহ কেন্দ্রিক পাচ্ছি, আর আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে পৃষ্ঠ কেন্দ্রিক। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা প্রান্ত কেন্দ্রিক পাচ্ছি না। তাহলে ঘনকাকার যেটা আমাদের ফার্স্ট ছিল, সেই ঘনকাকার কেলাস আমাদের কত টাইপের একক কোষ দিয়ে গঠন করা সম্ভব? 3 টাইপের। প্রান্ত কেন্দ্রিক দিয়ে সম্ভব না। তো এই 3টে হচ্ছে আমাদের সেই একক কোষ যেগুলো ঘনকাকার কেলাস গঠন করতে পারে। সেকেন্ড সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমাদের অর্থরম্বিক। অর্থরম্বিক আমাদের কি কি ভাবে গঠিত হতে পারে? প্রিমিটিভ মানে সরল, বডি সেন্টার দেহ কেন্দ্রিক, ফেস সেন্টার পৃষ্ঠ কেন্দ্রিক, আর বেস সেন্টার মানে কি প্রান্ত কেন্দ্রিক। তাহলে অর্থরম্বে কি একটা এমন টাইপের কেলাস যেটা 4 রকমের একক কোষ দিয়ে গঠন হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে যে কোন ধরনের এমন কেলাস আছে যেটা 4 রকমের একক কোষ দিয়ে গঠন হতে পারে। সেটা জাস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান আনসারই হবে, সেটা হচ্ছে কি অর্থরম্বিক। মনে থাকবে সেটা কি হবে? অর্থরম্বিক। থার্ড থার্ড কি? থার্ড হচ্ছে আমাদের টেট্রাগোনাল। টেট্রাগোনালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা জাস্ট দুটো টাইপের তোমার গঠন করতে পারে। কি কি? ফার্স্ট হচ্ছে এটা সরল, সেকেন্ড দেহকে। ফার্স্ট হচ্ছে সরল, সেকেন্ড হচ্ছে দেহকেন্দ্রিক। নেক্সট নেক্সট কি? নেক্সট আমাদের আচ্ছা এর আগে না আচ্ছা এর আগেরটা আমরা দেখলাম হচ্ছে টেট্রাগোনাল। আর টেট্রাগোনালের সাথে কিন্তু তোমার মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যে এটার কিন্তু তোমার সেম, কিন্তু এটা কিন্তু যখন আমরা আঁকবো তোমার সেম মনে হলো, কিন্তু ক্রিস্টাল গুলো কিন্তু সেম হয় না। ঠিক আছে, তাহলে আগেরটা আমাদের কি গেল? আগেরটা আমাদের গেল হচ্ছে টেট্রাগোনাল, আর এটা কি? এটা হচ্ছে আমাদের মোনোক্লিনিক। ওকে, মনোক্লিনিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মনোক্লিনিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সরল, সেকেন্ড প্রান্ত কেন্দ্রিক। ক্লিয়ার? তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকে জাস্ট ওয়ান কাইন্ড অফ একক কোষ দিয়ে সম্ভব, সেটা হচ্ছে সরল। সেটা কি? সরল। ক্লিয়ার? নেক্সট কি? নেক্সট এটা হচ্ছে আমাদের ষড়তলীয়। নেক্সট কি? এটা হচ্ছে আমাদের ষড়তলীয়, বা আমরা কি বলেছিলাম? হেক্সাগোনাল। এটার ক্ষেত্রেও কি? এটার ক্ষেত্রেও হচ্ছে জাস্ট সরল। ওরা খুব সরল, জন্য ওদের খালি একটা কোষ দিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে সরল কোষ দিয়ে। Okay. আর লাস্ট আমাদের ট্রাইগোনাল। লাস্ট হচ্ছে আমাদের ট্রাইগোনাল, যেটাকে আমরা জাস্ট মিনিট, আমাদের ট্রাইগোনাল বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। ওকে, তো এই রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল এটাও কিন্তু আমাদের একভাবেই খালি গঠন হচ্ছে, দ্যাট ইজ সরল। তাহলে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল এটাও কিন্তু আমাদের জাস্ট একভাবেই গঠন করতে পারছে, সেটা কি? সেটা হচ্ছে সরল কোষ দিয়ে। এবারে আমরা বলেছিলাম যে আমাদের 7 টাইপের কেলাস আছে, 4 টাইপের একক কোষ আছে, তার মানে কি টোটাল মিলে 28 হওয়া উচিত ছিল। কিন্তু হচ্ছে কি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে টোটাল ব্রেভিস ল্যাটিস আমরা কটা পাচ্ছি? আমরা গুণে কি পেলাম? 14।
কটা পাচ্ছি? 14। উচিত ছিল হচ্ছে আমাদের কটা? 28টা। তাহলে হাফ কেন পাচ্ছি আমরা? কারণ এমন এমন কিছু কেলাস থাকে যেটা সব ধরনের কোষ দিয়ে গঠন করা সম্ভব হয় না। সব ধরনের কেলাসকে সব ধরনের একক কোষ দ্বারা গঠন করা কেন সম্ভব হয় না? কারণ এটা ফেভারেবল হয় না। কারণ এটা যেহেতু একটা গঠন কেন্দ্রিক ব্যাপার, সেখানে কোনটা দিয়ে কি গঠন করা যাবে সেটা কিন্তু তোমাকে ভেবে চিন্তে বুঝে করতে হবে। কিন্তু সেখানে যেহেতু এটা করা যাচ্ছে না, সেজন্য আমরা 28টা না পেয়ে কটা পাচ্ছি? 28টা না পেয়ে আমরা পাচ্ছি হলো 14টা। আমরা কটা পাচ্ছি? 14টা। বোঝা গেছে? ওকে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের একক কোষের কণার সংখ্যা বের করব। আমরা আমাদের একক কোষগুলোর কণার সংখ্যা কটা আছে সেই কণার সংখ্যা আমরা বের করব। ওকে। এবার কণার সংখ্যা যখন আমরা বের করতে যাবো তাহলে আমাদের জানতে হবে যে প্রত্যেকটা কণার পার্টিসিপেশন কত। হোয়াট ইজ পার্টিসিপেশন? যদি আমরা এটাকে একটা আমাদের একক কোষ ধরি, এটাকে আমরা আমাদের একটা একক কোষ ধরলাম। এবার তাহলে এই একক কোষের মধ্যে ধরো যদি আমরা বলি এই কোণার মধ্যে এলিমেন্ট আছে, একটা কোণায় এই এলিমেন্টটা আছে। এবার এই যে একটা কোষ, এই কোষের এপাশেও একটা কোষ থাকবে, এপাশে একটা কোষ থাকবে, ওপরে একটা কোষ থাকবে, এই দিকে একটা কোষ থাকবে, এই দিকে একটা কোষ থাকবে, আর এভাবে কোষ থাকবে। মানে কি, এই যে তোমার একটা কণা, এই একটা কণাকে তোমার 8টা যে তোমার কিউব আছে বা কোষ আছে, সেই 8টা কোষ এই একটা কণাকে ভাগ করে নিচ্ছে। 8টা কোষ এই একটা কণাকে কি করছে? ভাগ করে নিচ্ছে। তার মানে এটা একটা কণা, কিন্তু এই কণাটা কিন্তু একটা বড় কণা, কিন্তু এটার এপাশ থেকে একটা হচ্ছে আমাদের কিউব যাচ্ছে, এপাশ থেকে যাচ্ছে, ওপর থেকে এদিক থেকে, এদিক থেকে এদিক থেকে। সেটা তোমরা ধরো যদি কোনো ভিডিও দেখো কখনো, সেখান থেকে তোমরা দেখতে পাবে যে সেখানে এটা ভালো মতো করে দেওয়া থাকে যে কি, এটা ধরো এই পাশে একটা আছে, তার এই পাশে একটা, এই দিকে একটা, উপরের দিকে একটা। এখানে আঁকতে ঠিক ঘিচিমিচি হয়ে যায়, কিন্তু এটা সবসময় আমরা মাথায় রাখবো যে এই কোণার যে কণাটা সেটাকে কি 8টা কিউবের মধ্যে এই কণাটা ভাগ হচ্ছে। তাহলে এই কণাটা যদি 8টা কিউবের মধ্যে ভাগ হয়, তাহলে পার্টিকুলারলি এই কোষটার জন্য এই কণাটার ভাগ কত হবে? 1/8। 8টাতে ভাগ হচ্ছে, তাহলে একটার ক্ষেত্রে কত হবে? 1/8। তাহলে আমরা কি বলবো? কোনার, যেটা হচ্ছে কন্ট্রিবিউশন বা পার্টিসিপেশন, সেটাকে হচ্ছে কোনার কন্ট্রিবিউশন কত? 1/8। কোনার কন্ট্রিবিউশন আমাদের কত হচ্ছে? 1/8। ক্লিয়ার? এবার যে কণাটা ধরো তোমার এইখানে আছে পৃষ্ঠতলে, পৃষ্ঠতল মানে কি, এই একটা তল, এই একটা তল, এভাবে করে গঠিত হচ্ছে। তার মানে কি, যদি এখানে একটা কণা থাকে সেটা মোস্ট টু দি মোস্ট কটা পৃষ্ঠের মধ্যে থাকতে পারে? একটা, দুটো, দুটো পৃষ্ঠের মধ্যে। তার মানে যদি একটা কণা থাকে সেটা দুটো পৃষ্ঠের মধ্যে সেটা হচ্ছে আছে, মানে একটা কোষের মধ্যে সেই কণাটার পার্টিসিপেশন কত? এই দুটোর মধ্যে একটা থাকে, তাহলে একটার মধ্যে পার্টিসিপেশন কত? হাফ। তাহলে পৃষ্ঠের কন্ট্রিবিউশন কত? পৃষ্ঠের কন্ট্রিবিউশন হাফ। পৃষ্ঠের কন্ট্রিবিউশন হাফ। বা সেটা এই পৃষ্ঠে হতে পারে, এই পৃষ্ঠে, এখানে হতে পারে, এই পৃষ্ঠে হতে পারে, যেখানে খুশি হতে পারে। ঠিক আছে? ওকে। লাস্ট, ধরো যদি দেহ কেন্দ্রিক হয়, মানে মাঝখানে থেকে, যদি মাঝখানে থেকে, যদি মাঝখানে যে কণাটা আছে তার তো চারদিক দিয়ে হচ্ছে ওয়াল আছে, মাঝখানে আছে, তাহলে একটা কোষে দেহ কেন্দ্রিক যেই কণাটা থাকবে তার কন্ট্রিবিউশন কত হবে? 1। সব থেকে বেশি কন্ট্রিবিউশন দেহ কেন্দ্রিকেরই হয়। কত হয়? 1। কত হয়? 1। তাহলে দেহ কেন্দ্রিকের কন্ট্রিবিউশন কত? 1। সব থেকে বেশি হয় কার? দেহ কেন্দ্রিকের। ওকে। এবার যদি আমরা দেখি তাহলে সরল কোষে আবার কণার সংখ্যা কত? সরল কোষে কণা সংখ্যা
তাহলে সরল কোষ আমরা বের করি, সরল কোষ কোথায়, আমাদের সরল কোষ বের করি। এই আমাদের সরল কোষে কটা কোনায় কণা আছে? 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টা কণা আছে। সো সরি। ওকে, 8টা। আর প্রত্যেকটা কণার কন্ট্রিবিউশন কত? প্রত্যেকটা কণার কন্ট্রিবিউশন 1/8। কণা আছে 8টা, কন্ট্রিবিউশন 1/8 করে, তাহলে কণার সংখ্যা কত? এবার হচ্ছে আমাদের দেহকেন্দ্রিক। তাহলে দেহকেন্দ্রিকে কি আছে? 8টা কোণায় 8টা, মাঝখানে একটা, তাহলে 8টা কোণায় 8টার জন্য 8 ইন্টু 1/8 প্লাস মাঝখানে একটা আছে 1, তাহলে এখানে কটা হয়ে যাবে? দুটি। থার্ড কি? পৃষ্ঠ কেন্দ্রিক। তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 8টা কোণায় 8টা আছে, 8 ইন্টু 1/8। আর কি 1 2 3 4 5 6, তাহলে সেই 6টা তলে কি আছে? 6টা তলে আর 6টা কোণা আছে, সেটা কি 6। আর প্রত্যেকটার কন্ট্রিবিউশন কত? 1/2। তার মানে এখানে হচ্ছে 1 আর 3 মানে 4। আর লাস্ট কি হচ্ছে আমাদের? প্রান্ত কেন্দ্রিক। ওকে, প্রান্তকেন্দ্রিকের ক্ষেত্রে কি হচ্ছে? 8 ইন্টু 1/8 হচ্ছে। আর কি আছে? দুটো বিপরীত তলে একটা একটা আছে, মানে কি 2 ইন্টু 1/8। তাহলে এক্ষেত্রেও কটা কণা? দুটো কণা। বোঝা গেল? এই ক্যালকুলেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই ক্যালকুলেশন গুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের একক কোষের আমরা প্যাকিং ক্ষমতা বা প্যাকিং দক্ষতা আমরা কাকে বলি? প্যাকিং প্যাকিং দক্ষতা আমরা কাকে বলি? ওকে, কি বলছে যে কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে তার প্যাকিং ক্ষমতা বা দক্ষতা বলে। আচ্ছা, কেন বলছে এরকম? কেন বলছে, কি বলতে চাইছে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে একটা তোমার একক কোষ আছে, সেই একক কোষের মধ্যে এগুলো হচ্ছে আমাদের কণা। ওকে, এখানে এখানে কি আছে? এগুলো হচ্ছে আমাদের কণা আছে। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কণা আছে, এখানে কণা আছে, কিন্তু আমরা কখনোই কিন্তু এরকম দেখতে পাচ্ছি না যে কোনো একটা কোষের মধ্যে সব জায়গায় খালি কণাই আছে, কোনো একটা কোষের মধ্যে সব জায়গায় খালি কণাই আছে, এরকম কিন্তু আমরা কখনো দেখতে পাচ্ছি না। তো সেই জন্য কি হচ্ছে, যেহেতু আমরা কোনো একটা কোষের সব জায়গায় কণা কখনোই দেখতে পাচ্ছি না, তার মানে আমরা সেখান থেকে বলতে পারছি যে এখানে আমাদের এই কণাগুলোর দ্বারা কিন্তু টোটাল কোষটা কখনোই অতিক্রান্ত, মানে টোটাল কোষটা কখনোই ভর্তি হচ্ছে না। আমাদের কিন্তু কোষ মানে টোটাল কণাগুলো দ্বারা কিন্তু এই কোষটা কখনোই ভর্তি হচ্ছে না, এর মধ্যে কিছু ফাঁকা জায়গা থেকে যাচ্ছে। তার মানে কি, এই যে টোটাল যে আমাদের কোষটা আছে তার একটা নির্দিষ্ট কোনো আয়তন আছে, আর এই প্রত্যেকটা কণার আয়তন যদি আমরা যোগ করি তার একটা নির্দিষ্ট কোনো আয়তন আছে। তাহলে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা কি বলছি? আমাদের প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন। একক কোষে কণা দ্বারা আমাদের যে অধিকৃত, সেই অধিকৃত আয়তন ডিভাইডেড বাই আমাদের কি? মোট আয়তন। আমাদের প্যাকিং ফ্র্যাকশন। এবার এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা সেখান থেকে কি পাবো? সেখান থেকে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। এখান থেকে যদি আমরা 100 দিয়ে গুণ করি আমরা কি পাবো? আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে কিন্তু আমরা একক কোষ আমরা কোনটাকে বলছি সেটার ডেফিনেশনও আমরা পেয়ে গেলাম। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের যে কোনো একটা কেলাসে, সেই কেলাসে আমাদের যে কণাগুলো থাকবে, সেই কণাগুলো মানে আমরা কি কি করে বলতে পারবো সেগুলো কিরকম করে সেই কণাগুলো আমাদের বেষ্টিত, আমাদের কণাগুলো কিরকম করে বেষ্টিত তাকে আমরা কিভাবে বলতে পারবো? দ্যাট ইজ আমাদের কেলাসে তোমার যে
কণার যে তোমার ঘন সন্নিবেশ সেটাকে আমাদের ডিসকাস করা। ওকে, তো মানে ঘন সন্নিবেশ মানে কি, যে কিরকম করে কণাগুলো আমাদের বিন্যস্ত থাকছে, কিরকম করে কণাগুলো বিন্যস্ত থেকে আমাদের একটা কেলাস গঠন করছে, সেটাই হচ্ছে আমাদের কণার ঘন সন্নিবেশ। সেটাকে আমাদের কণার ঘন সন্নিবেশ আমাদের কত টাইপের হতে পারে? 3 টাইপের হতে পারে। এক হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। একমাত্রিক মানে কি, একই প্লেনের মধ্যে থাকে, মানে কি পাশাপাশি কণাগুলো থাকে। এই পাশাপাশি কণাগুলো থাকে। এবার যদি আমি এই কণাটাকে কনসিডার করি, তাহলে ওর এপাশে একটা কণা আছে, এপাশে একটা কণা আছে, এই কণাটা এপাশে একটা কণা আছে, এপাশে একটা কণা আছে। তাহলে এটার আমরা কোঅর্ডিনেশন নাম্বার কত বলবো? কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, যতগুলো কণা দ্বারা ওইখানে ঘিরে আছে। ধরো যদি আমি এখানে দাঁড়াই, আমার এপাশে একজন থাকে, এপাশে একজন থাকে, তাহলে আমার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 2। এবার সামনে একজন থাকে, পেছনে একজন থাকে, তাহলে কত হবে? 1 2 3 4। ঠিক আছে। এবার যদি ওপরে কেউ থাকে, যদিও প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কিন্তু কণার ক্ষেত্রে পসিবল, রাইট? যদি ওপরে কেউ থাকে তাহলে কত হবে? 1 4 5। নিচে কেউ থাকলে 6। তাহলে তখন আমার কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে যাবে? 6। আমার কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে যাবে? 6। মানে কতগুলো কণা দ্বারা ও ডাইরেক্টলি ঘিরে আছে, কতগুলো কণা দ্বারা ডাইরেক্টলি ঘিরে আছে। এরকম বলা যাবে না যে এই কণাটাকে যেহেতু আমরা কনসিডার করছি, এর পাশে একটা দুটো কণা আছে, তাহলে এদিকে 2 এদিকে 2 না। ডাইরেক্টলি কাজের সাথে টাচ হচ্ছে, ডাইরেক্টলি কাজের সাথে ইন্টার রিলেটেড, সেটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 2। কারণ ডাইরেক্টলি দুজনের সাথে এখানে ইন্টার রিলেটেড, সেজন্য এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 2। Okay. এবার দ্বিমাত্রিক দেশে যখন আমাদের কণার তোমার ঘন সন্নিবেশ হবে, এটা তোমার দুভাবে হতে পারে। একটা হচ্ছে, just a minute, একটা হচ্ছে বর্গাকার, একটা কি, একটা হচ্ছে বর্গাকার, আর সেকেন্ড হচ্ছে ষড়ভুজাকার। Okay? একটা হচ্ছে বর্গাকার, আর সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে ষড়ভুজাকার। ওকে, এবার যদি বর্গাকার আমরা বলি, বাট দ্বিমাত্রিক মানে এটা খালি একটা প্লেনে হচ্ছিল, এখানে এই প্লেনেও যেতে পারবে, ওপরের প্লেনেও যেতে পারবে, এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন দুটোই এখানে পসিবল। তাহলে এক্ষেত্রে যদি আমি ধরি যে এটা আমার এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, তাহলে এখানে কিরকম করে কণাগুলো সন্নিবিষ্ট হবে? এভাবে। বর্গাকার বলেছে, ধরো এভাবে। Okay, এরকম। এবার যদি এই কণাটাকে আমি এখানে কনসিডার করি, তাহলে এই কণাটা কতগুলো কণা দ্বারা ঘিরে আছে? 1 2 3 4। কতগুলো কণা দ্বারা ঘিরে আছে? 4টে কণা দ্বারা ঘিরে আছে। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে বর্গাকার, কারণ এটা একটা বর্গক্ষেত্র গঠন করছে। তাহলে এই ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত? এই ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। কত কোঅর্ডিনেশন নাম্বার? 4। এটা কার ক্ষেত্রে? বর্গাকার। এবার যদি আমি বলি এখানে ষড়ভুজাকার, মানে কি, এখানে দেখো এটা এ এ টাইপের। কেন এ এ টাইপের? কারণ এই কণাটাও যেখান থেকে স্টার্ট হচ্ছে, এটাও সেখান থেকে, সেটাকে আমরা কি বলি? এ এ টাইপ। এবার ধরো যদি এটা এরকম হয় যে একটার বিন্যাস এরকম, তার পরেরটার বিন্যাস এরকম, তার পরেরটার বিন্যাস আবার এরকম, তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেখান থেকে স্টার্ট হচ্ছে এ, এটাও সেখান থেকে স্টার্ট হচ্ছে।
এ, কিন্তু এটা সেখান থেকে স্টার্ট হচ্ছে না, এটাকে আমরা কি বলছি এ বি এ। তাহলে এটা কি টাইপের প্যাকেজ, মানে কি টাইপের, এটা হচ্ছে তোমার সন্নিবেশ হচ্ছে এ বি এ টাইপ। তাহলে এখানে যদি আমরা এটাকে দেখতে যাই যে এটা পসিবল কতগুলো ভাবে হচ্ছে তোমার কতগুলো কণার সাথে যুক্ত, এখানে আঁকাটা প্রবাবলি আমার একটু গন্ডগোল হয়ে গেছে, 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা এই কণাটাকে কনসিডার করি, তাহলে এটা কতগুলো কণা দ্বারা ডিরেক্টলি ইন্টারলিঙ্ক, 1 2 3 4 5 6। তাহলে এখানে কি একটা ষড়ভুজ গঠন করছে, তাহলে এটার ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত? এটার ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। তাহলে আমরা বর্গাকারের ক্ষেত্রে কত পেলাম কোঅর্ডিনেশন নাম্বার? 4। আর আমরা ষড়ভুজাকারের ক্ষেত্রে কত পেলাম? ষড়ভুজাকারের ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে 6। ঠিক আছে, একবার দেখে নাও, দেখে নাও। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, বোঝা গেছে। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের ত্রিমাত্রিক। যদি আমরা বলি যে ত্রিমাত্রিক আমাদের ঘনকাকার ঘন সন্নিবেশ আমাদের কেমন হবে, সেটাকে আমরা বলবো যে ত্রিমাত্রিক। কিন্তু ধরো তিনটে প্লেনেই হয়, এক্স এক্স প্লেনে, ওয়াই প্লেনে, জেড প্লেনে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যে ত্রিমাত্রিক। মানে ধরো যদি এইভাবে আমাদের একটা প্লেন থাকে, ওকে, এবার এটার ওপরে আমাদের কোনো একটা প্লেন আছে সেম রকম, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যে ত্রিমাত্রিক। মানে ধরো এরকম একটা, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, রাইট? হাতের একটা থিকনেস আছে, যদি এটার উপরে থাকে তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক ঘনকাকার ঘন সন্নিবেশ। তাহলে আমাদের তিনটা এবার হচ্ছে, তুমি জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর সেটা একমাত্রিক, এক্স ওয়াই তাহলে এটা কি দ্বিমাত্রিক, আর এক্স ওয়াই জেড তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ত্রিমাত্রিক হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার কি, যে ঘন সন্নিবেশিত গঠনাকৃতিতে ফাঁকা স্থান, আচ্ছা, এটার মানে কি দাঁড়াচ্ছে? মানে এটাই দাঁড়াচ্ছে যে ধরো আমাদের যখন এই দুটো কণা একসাথে জোড়া লাগছে, তাহলে কি মাঝখানে কিছুটা অংশ কিন্তু ফাঁকা থেকেছে, মাঝখানে কিছুটা অংশ ফাঁকা থেকেছে। এবার তার উপরে যখন ত্রিমাত্রিক গঠন বিন্যাসে আবার কণা আসবে, তাহলে তখনও কি হবে, কিছুটা পরিমাণ অংশ কিন্তু এখানে ফাঁকা থেকে যাচ্ছে, কিছুটা পরিমাণ অংশ এখানে ফাঁকা থেকে যাচ্ছে। এবার যেই অংশটা হচ্ছে এখানে আমাদের ফাঁকা থেকে যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা কোথাও থেকে ডিনোট করতে পারছি না যে কতটা পরিমাণ অংশ আমাদের এখানে ফাঁকা থেকে যাচ্ছে। এবার এই যে ফাঁকা স্থানটা থাকছে, সেটাকেই আমরা কি বলবো, ঘন সন্নিবেশিত গঠনাকৃতিতে ফাঁকা স্থান। মানে কি বলতে চাইছে, বলতে চাইছে যে গঠনকারী কণাগুলো ঘনভাবে বিন্যস্ত হওয়া সত্ত্বেও, মানে খুব কাছাকাছি থাকা সত্ত্বেও, কোন কেলাস জারকের যে স্থানগুলি গঠনকারী কণা দ্বারা অনধিকৃত থাকে, মানে খুব কাছাকাছি থাকা সত্ত্বেও যেই পোর্শন গুলো কোনো কণার টাচ থাকে না, যেই পোর্শনে কোনো কণা থাকে না, তাদেরকে ফাঁকা স্থান, হোল বা অন্তঃস্থানিক স্থল বলে। সেটাকে এই তিনটের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে কিন্তু এটা আসতে পারে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ঘন সন্নিবেশিত গঠনাকৃতিতে ফাঁকা স্থান বা অন্তঃস্থলিক স্থান। আচ্ছা, এবার এটাকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড। আচ্ছা, আমরা ডিফারেন্স গুলো আমরা পরে দেখবো, আগে আমরা নামগুলো দেখে নিই। একটা হচ্ছে আমাদের চতুস্তলকীয়, আর একটা হচ্ছে আমাদের অষ্টতলকীয়। আর এরকম নাম কেন চতুস্তলকীয় আর অষ্টতলকীয়? নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে। কি কারণ? বলছে যে যখন ধরো এই আমাদের এই তিনটে কণা ছিল, ভালো করে দেখো, এর ওপরে একটা কণা এসে বসছে, এর ওপরে একটা কণা এসে বসছে, তার জন্য এখানে এই একটা, এই যে এইখানে একটা তোমার ভয়েড সৃষ্টি হচ্ছে, এই ভয়েডটা কোনো কণা দ্বারা ফুলফিল হচ্ছে না।
যেই ভয়েডটার যে শেপ, সেই ভয়েডটার শেপটা কি টেট্রাগোনাল বা চতুস্তলকীয়। এই ভয়েডের যে শেপটা সেটা টেট্রাগোনাল বা চতুস্তলকীয়, সেটা এটাকে কি বলা হয়? চতুস্তলকীয় ফাঁকা স্থান। যে কোনো ঘন মানে যদি আমাদের কোনো কণাগুলো ধরো একসাথে এসে যুক্ত হয়, তো তাদের যুক্ত হওয়ার পরে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেটার শেপটা যদি আমাদের চতুস্তলকীয় থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান। চতুস্তলকীয় ফাঁকা স্থান। বোঝা যাচ্ছে? দেখে নাও একবার। আমি বোধহয় মাঝখানে পড়ে যাচ্ছি, ওয়েট, দেখে নাও। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরকম করে এই জিনিসটাকে কিন্তু আমরা বলতে পারবো। বোঝা গেছে? তাহলে চতুস্তলকীয় যদি আমরা এভাবে বলতে পারি যে মাঝখানে যে গ্যাপটা, সেটা শেপটা চতুস্তলকীয় বা শেপটা টেট্রাগোনাল। তাহলে যদি আমরা বলতে চাই এখান থেকে অষ্টতলকীয়, তাহলে অষ্টতলকীয় ক্ষেত্রে এটা কি হবে? যাদের মাঝখানের যে শেপটা, এই মাঝখানের শেপটা কি হবে আমাদের? অষ্টতলকীয়। যদি এইভাবে আসে, মানে এবার কিভাবে কণাগুলো আসবে সেটা তো আমাদের হাতে নেই, তাই না? যেভাবে কণাগুলো বিন্যস্ত হবে, সেভাবে একভাবে বিন্যস্ত হলে সেটার শেপটা আমাদের কি হচ্ছে? টেট্রাগোনাল। আরেকভাবে বিন্যস্ত হলে শেপটা কি হয়ে যাচ্ছে আমাদের? অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। তাহলে এইভাবে যদি সেটা যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? অষ্টতলকীয় ফাঁক। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তাহলে এই দু ধরনের ফাঁক আমরা হচ্ছে দেখলাম আমাদের কোনো একটা তোমার কেলাসের ক্ষেত্রে থাকতে পারে, যেটাকে আমরা অন্তঃস্থলীয় স্থান বলে থাকি। ওকে। এবার হচ্ছে আমাদের দেখতে হবে যে এই যে আমাদের কেলাস, এই কেলাস গঠনে আমাদের কিছু অপূর্ণতা বা আমাদের কিছু ত্রুটি দেখা দিতে পারে। কিছু অপূর্ণতা বা ত্রুটি দেখা দিতে পারে। তার মানে কি? কেলাসটা যেরকম থাকা উচিত ছিল সেরকম কেলাসটা নেই, ওর মধ্যে কিছু ডিফারেন্সেস দেখা দিচ্ছে, সেটাকে আমরা কি বলবো? কেলাসের ত্রুটি বা অপূর্ণতা। মানে কি বলছে? যে যখন কোনো কেলাস গঠনকারী কণা নিজস্ব তার নিখুঁত সুশৃঙ্খল পর্যায়ক্রমিক বিন্যাস থেকে বিচ্যুত হয়, তখন তাকে আমরা কি বলবো? কেলাসের ত্রুটি বা অপূর্ণ। এবার এই ত্রুটি বা অপূর্ণতা আমাদের তিন ধরনের হতে পারে। হয় এই যে আমাদের ত্রুটি বা অপূর্ণতা, সেটা হতে পারে আমাদের বিন্দু গঠিত, বা সেটা আমাদের হতে পারে তল গঠিত, বা সেটা আমাদের হতে পারে রেখা গঠিত। ঠিক আছে, তিন টাইপের হতে পারে: বিন্দু ঘটিত, তল গঠিত বা রেখা ঘটিত। কিন্তু আমাদের সিলেবাসে আমাদের কি আছে? আমাদের জাস্ট বিন্দু ঘটিতই আছে। ওকে, আমাদের যেই তোমার ত্রুটিগুলো পড়তে হবে, সেগুলো আমাদের জাস্ট বিন্দু ঘটিত ত্রুটি পড়তে হবে। ওকে, আচ্ছা, ফার্স্ট আমাদের তাহলে দেখতে হবে যে বিন্দু ঘটিত ত্রুটির আমাদের তাহলে তোমার ডেফিনেশনটা জানতে হবে। সেটা কি? যে কেলাস জালক গঠনকারী গঠনকারী সরি, কেলাসের গঠনকারী কণা যদি তার নিজস্ব জালক বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয়ে যায়, হয়ে গিয়ে যদি জালকের বিন্দু পরিত্যাগ করে বা জালকের মাঝে কোথাও থাকে, তাহলে সেটাকে আমরা বলবো বিন্দুস্থানিক ত্রুটি। হয়ে যদি এটা অতটা আমার মনে হয় বোঝা যাচ্ছে না, তাহলে এখানে কি বলতে চাইছে? ধরো যদি আমাদের এই একটা কোনো কেলাস থাকে যার মধ্যে প্রত্যেকটা কণার এটা একটা নির্দিষ্ট স্থান হচ্ছে ঠিক করে দিয়েছে যে না, তোমাকে এখানেই থাকতে হবে। এবার যদি এমন কোনো কণা থাকে যে বললো না আমি এখানে থাকবো, করে ও এখান থেকে বেরিয়ে চলে গেল, তার মানে এখানে কি হবে? একটা ফাঁকা জায়গা হয়ে যাবে। তার মানে এখানে কি হবে? একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। তাহলে এটা কি? বিন্দু গঠিত ত্রুটি। আবার কি হতে পারে? আবার কি হতে পারে? ধরো এই কণাটা এখান থেকে উঠে গেল, গিয়ে এইখানে বসে পড়লো, তার মানে কি? এটাও তো একটা বিন্দু গঠিত ত্রুটি। তাহলে এগুলোকে আমরা কি বলি? যদি মাঝখান থেকে কোথাও থেকে উঠে যায়, সেটাকে আমরা বলি শূন্যতা জনিত ত্রুটি। আর যদি অন্য কোথাও এসে বসে, সেটাকে আমরা কি বলবো? অন্তঃস্থানিক ত্রুটি। এবার এই যে ত্রুটি, এই বিন্দু গঠিত ত্রুটি আমাদের তিন টাইপের হতে পারে। ফার্স্ট কি? স্টয়চিওমেট্রিক ত্রুটি। stoichiometric stoichiometric। সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড হতে পারে নন stoichiometric। ফার্স্ট কি হতে পারে? stoichiometric ত্রুটি। সেকেন্ড কি হতে পারে? নন stoichiometric ত্রুটি। আর থার্ড কি হতে পারে? অশুদ্ধি জনিত ত্রুটি। ঠিক আছে, একটা হতে পারে স্টয়চিওমেট্রিক ত্রুটি, একটা হতে পারে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, আর থার্ড হতে পারে আমাদের অশুদ্ধি
জনিত ত্রুটি। তাহলে এই ৩ টাইপের ত্রুটি আমরা কোনো একটা কেলাসের মধ্যে দেখতে পাচ্ছি। এই ৩ টাইপের ত্রুটি আমরা একটা কোনো কেলাসের মধ্যে দেখতে বোঝা গেছে? ওকে। এবার তাহলে আমাদের প্রত্যেকটাকে একটা একটা করে দেখতে হবে। ফার্স্ট হচ্ছে কি স্টয়চিওমেট্রিক ত্রুটি। স্টয়চিওমেট্রিক ত্রুটি মানে আমরা কি বলতে পারছি যে কোনো একটা গ্লাসের মধ্যে যতগুলো কণা দিয়ে যেই অণু পরমাণু বা আয়ন যেই যতগুলো দিয়ে সেটা তৈরি হচ্ছে কেলাসটা, যদি ত্রুটি হওয়ার পরেও সেই কণার সংখ্যাটা সেম থাকে, যদি কণার সংখ্যাটা সেম থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার স্টয়চিওমেট্রিক ত্রুটি। মানে কি? মানে যে কোনো কেলাসের যে বিন্দুগঠিত ত্রুটির ফলে উক্ত কেলাসের স্টয়চিওমেট্রিক বা রাসায়নিক সমানুপাতের কোনো পরিবর্তন হয় না। স্টয়চিওমেট্রিক বা রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি স্টয়চিওমেট্রিক ত্রুটি। এবারে স্টয়চিওমেট্রিক ত্রুটি আবার দু ধরনের হতে পারে, সেটা আমরা বলেছিলাম। একটা হচ্ছে শূন্যতাজনিত, একটা আন্তঃস্থানিক। শূন্যতাজনিত মানে আমরা কি বলতে যাচ্ছি ভালো করে দেখো। এখানে কি? এখানে হচ্ছে এই যে কণাটা, এই কণাটা এখানে ছিল পারফেক্ট, এটা একটা পারফেক্ট ক্রিস্টাল, কিন্তু এখানে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে শূন্যতা জনিত ত্রুটি। এটাকে আমরা কি বলবো? শূন্যতা জনিত ত্রুটি। দেখ, এই যে এখান থেকে একটা কণা কোথাও থেকে এসে এখানে বসে পড়েছে, এই কণাটা কোথাও থেকে এসে এখানে বসে পড়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। মানে দুটো কণার মাঝখানে যে স্থান, সেই স্থানে এসে কণাটা বসে পড়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। তাহলে এই টু টাইপস অফ আমরা স্টয়চিওমেট্রিক ত্রুটি দেখতে পাচ্ছি। একটা আমরা দেখতে পাচ্ছি শূন্যতা জনিত, সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি অন্তঃস্থানিক ত্রুটি। ক্লিয়ার? এবার আমরা যদি দেখি তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে স্কটকি ত্রুটি। স্কটকি ত্রুটি। ওকে। আচ্ছা, স্কটকি ত্রুটি কি? যে কোনো কেলাসাকার আয়নীয় যৌগের কেলাস রালক থেকে সমসংখ্যক যদি ক্যাটায়ন আর অ্যানায়ন নির্দিষ্ট হয়ে যায়, তাতে কি হয়? এই কেলাসে এই ত্রুটির সৃষ্টি হয়। মানে কি? ধরো যদি এই আমার একটা কেলাস থাকে, আর একটু বড় আঁকা যেত, ঠিক আছে, এটাতেই চলে যায়। ওকে। এটা ধরো প্লাস আছে, মাইনাস আছে, প্লাস প্লাস মাইনাস প্লাস, এরকম করে এটা কি আছে আমার গঠন করা আছে। বা ধরো যদি এটাকে আমরা এরকম করে লিখি যে প্লাস মাইনাস প্লাস আছে, এখানে আছে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। এবার এরকম একটা কন্ডিশন সৃষ্টি হলো যেখানে এই প্লাসটাও এখান থেকে চলে গেছে, আর সেটাকে নিউট্রালাইজ করার জন্য মাইনাসটাও এখান থেকে চলে গেছে, তাহলে কি একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা স্টয়চিওমেট্রিটা কি আছে? ঠিক আছে। তাহলে এই ধরনের যে ত্রুটি তৈরি হয়, এই ধরনের ত্রুটিকে আমরা কি বলি? স্কটকি ত্রুটি। এই ধরনের ত্রুটিকে আমরা কি বলি? স্কটকি ত্রুটি। স্কটকি ত্রুটির আমাদের উদাহরণ কি হতে পারে? উদাহরণ আমাদের হতে পারে যেমন ধরো KCl, NaCl, এগুলো হচ্ছে স্কটকি ত্রুটির উদাহরণ। তাহলে স্কটকি ত্রুটি কি? শূন্যতা জনিত ত্রুটি। স্কটকি ত্রুটি কি? শূন্যতা জনিত ত্রুটি। Okay, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের শূন্যতা জনিত ত্রুটি। শূন্যতা সৃষ্টি হওয়ার ফলে এই ধরনের ত্রুটি আসে। সেকেন্ড হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। ফ্রেঙ্কেল ত্রুটিতে কি হয়? ধরো আমাদের কোনো একটা কেলাস আছে, এবার এখানে এদের এরকম জায়গা ওদের ঠিক করা ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো? এখান থেকে কোনো একটা কণা উঠে গিয়ে এইখানে মাঝখানে চলে এসেছে, তো এটাকে আমরা কি বলবো? ফ্রেঙ্কেল ত্রুটি। কি বলছে? যে কোনো আয়নীয় কেলাস যদি কোনো আয়ন, সাধারণত ক্যাটায়ন, তার নিজস্ব স্থান পরিত্যাগ করে এবং একটি অন্তঃস্থানিক বা ইন্টারফেসিয়াল স্থানে অবস্থান করে, তাহলে যে ত্রুটির সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। তাহলে স্কটকি ত্রুটি আমাদের জনিত ত্রুটি, আর ফ্রেঙ্কেল ত্রুটি কি? এটা হচ্ছে আমাদের অন্তঃস্থানিক ত্রুটি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অন্তঃস্থানিক ত্রুটি। ওকে, বোঝা গেছে? ঠিক আছে। এইবার তাহলে নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। তাহলে স্টয়চিওমেট্রিক ত্রুটিতে আমরা দেখলাম যে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে এদের স্টয়চিওমেট্রির বা তোমার রাসায়নিক সংখ্যানুপাতের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে এরকম কোনো গ্যারেন্টি নেই
ওর এক্ষেত্রে তোমার সংখ্যানুপাতেরও চেঞ্জ হতে পারে। মানে কি বলছে যে কোনো আয়নীয় যৌগের কেলাসে যে বিন্দু ঘটিত ত্রুটির ফলে কেলাসের স্টয়চিওমেট্রিক পরিবর্তন ঘটে। কি হয়? স্টয়চিওমেট্রিক পরিবর্তন ঘটে, অর্থাৎ কেলাস গঠনকারী ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যার অনুপাত যৌগটির রাসায়নিক সংকেত দ্বারা নির্দিষ্ট অনুপাতের থেকে ভিন্ন হয়। মানে রাসায়নিক সংকেতে যেরকম অনুপাত ছিল সেই অনুপাতটার থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। সেটাকে আমরা কি বলবো? নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। এবার এটা আমাদের দু টাইপের হতে পারবে, যেমন ধরো ধাতব আধিক্য জনিত। মানে কি? ধরো যদি আমাদের কোনো একটা ধাতুর কোনো এক পার্ট, কোনো একটা ধাতু যদি চলে যায়, সেটাকে মেকআপ করার জন্য হচ্ছে কোনো আরেকটা চার্জ সেখানে আসছে, সেটাকে আমরা ধাতব আধিক্য জনিত ত্রুটি। মানে কি? যে কোনো আয়নীয় কেলাসে একটি অ্যানায়ন, যে কোনো অ্যানায়ন তার নিজস্ব ল্যাটিস বিন্দু পরিত্যাগ করে কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয় এবং কেলাসের তড়িৎ প্রশমতা রক্ষার্থে ওই বিন্দু সৃষ্ট শূন্যতা একটি ইলেকট্রন দ্বারা অধিকৃত হয়, তখন এই ধরনের ত্রুটির সৃষ্টি হয়। মানে কি? এই ধরনের একটা কোনো আমাদের কেলাস আছে, যে কেলাসের এই যে অ্যানায়নটা, এই যদি কোনো অ্যানায়ন থেকে থাকে বা সেই অ্যানায়নটা যদি এখান থেকে নেগেটিভ চার্জটা বেরিয়ে যায়, এবার এর মধ্যে কোনো একটা ইলেকট্রন আবার এসে বসে, কোন একটা ইলেকট্রন এসে বসে এই যে শূন্যতাটা এটাকে মেকআপ করছে, তাহলে এই ধরনের যে আমাদের তোমার ত্রুটি দেখা যাবে সেটাকে আমরা বলবো ধাতব আধিক্য জনিত ত্রুটি। আর এই যে এখানে এই যে ইলেকট্রনটা এসে এই যে ফাঁকা জায়গাটাতে বসলো, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে এফ সেন্টার। এটাকে আমরা বলি এফ সেন্টার। কি বলা হয়? এফ সেন্টার। এফ সেন্টারে কি বলছে? এফ সেন্টার বা এফ কেন্দ্র হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতাকে এফ কেন্দ্র বলে। এফ কেন্দ্রকে আরেকটা জিনিসও বলে, সেটা হচ্ছে বর্ণবিন্দু। এফ কেন্দ্রকে আরেকটা জিনিসও বলা হয়, দ্যাট ইজ বর্ণবিন্দু। কেন? কারণ যদি আমাদের কোনো এরকম ধরনের কেলাস থেকে থাকে যেটার মধ্যে কোনো রকমের রং দেখা যায়, সেটা বর্ণহীন কেলাস। যদি কোনো বর্ণহীন কেলাসে এই ধরনের ত্রুটি দেখা যায়, যার ফলে সেখানে এফ কেন্দ্রের সৃষ্টি হয়, তাহলে সেটার মধ্যে কি দেখা যায়? কালার দেখা যায়। সেই কম্পাউন্ডটা, সেই কেলাসটা কালার দেখায়। তো এই জন্য আমাদের এফ বিন্দু যেটা বা এফ কেন্দ্র যেটা, এটাকে আমরা কি বলি? বর্ণবিন্দু। কেন বর্ণবিন্দু বলি? কারণ এক্ষেত্রেও বর্ণহীন কেলাসে রং, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে তোমার বর্ণবিন্দু। এবার ধাতব ঘাটতিজনিত ত্রুটি মানে কি? ধাতব ঘাটতিজনিত ত্রুটি মানে কি? যখন কোনো আয়নীয় কেলাসে একটি ক্যাটায়ন তার নিজস্ব ল্যাটিস বিন্দু থেকে নির্দিষ্ট হয়, তার ফলে সেখানে একটা ক্যাটায়ন শূন্যতার সৃষ্টি হয় এবং কেলাসের তড়িৎ প্রশমতা রক্ষার জন্য নিকটবর্তী একটি ক্যাটায়ন আরো একটি ক্যাটায়ন অতিরিক্ত ধনাত্মক আধান অর্জন করে উচ্চ জলস্তরে উপনীত হয় এবং ধাতব ঘাটতিজনিত ত্রুটির সৃষ্টি হয়। অর্থাৎ কেলাসে ক্যাটায়ন শূন্যতার জন্য এ ধরনের ত্রুটির সৃষ্টি হয়। তাহলে অ্যানায়ন শূন্যতার জন্য আমাদের কি হচ্ছে? ধাতব আধিক্যজনিত ত্রুটি। আর অ্যানায়ন শূন্যতার জন্য আমাদের কি হচ্ছে? অ্যানায়ন শূন্যতার জন্য আমাদের হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি। ধাতব ঘাটতিজনিত ত্রুটি। ওকে, নেক্সট যেটা আমাদের লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ আমাদের অশুদ্ধিজনিত ত্রুটি। অশুদ্ধিজনিত ত্রুটি মানে কি? যে কোনো যদি আমাদের একটা কেলাস থাকে, তার কোনো একটা ল্যাটিস পয়েন্টে, কোনো একটা পয়েন্টে কি হচ্ছে? কোনো অশুদ্ধি এসে থেকে গেছে, কোনো অশুদ্ধি এসে থেকে গেছে, সেটাকে আমরা কি বলবো? অশুদ্ধিজনিত ত্রুটি। সেটাকে আমরা কি বলবো? অশুদ্ধিজনিত ত্রুটি। কারণ অনেক সময় বিশুদ্ধ পদার্থের কেলাসে অবিশুদ্ধি রূপে কোনো বহিরাগত পদার্থের স্বল্প পরিমাণে উপস্থিতি থাকলে উক্ত কেলাসে ত্রুটির সৃষ্টি হয়। কোন বিশুদ্ধ কেলাসে এর উপস্থিতিতে ত্রুটির সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? অশুদ্ধিজনিত ত্রুটি। তাকে কি বলা হয়? অশুদ্ধিজনিত ত্রুটি। তাহলে আমরা কিন্তু আজকের যে ক্লাসে আমরা অনেকগুলো জিনিস কিন্তু ডিসকাস করে ফেলেছি। আমরা কঠিনের বৈশিষ্ট্য দেখেছি, আমরা দেখেছি যে
কঠিন কত টাইপের হচ্ছে, রাইট? তারপর আমরা সেখানে কেলাস আকার কঠিনের ভাগ দেখেছি, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস আমরা আলাদা করে দেখেছি। একক কোষ কাকে বলছে আমরা সেটাকে দেখেছি, কত টাইপের একক কোষ হয় আমরা দেখেছি, কেলাস কত টাইপের হতে পারে সেটা দেখেছি। আমরা প্রেফিসাইটিস দেখলাম, আমরা দেখলাম একক কোষের আমরা কণার সংখ্যা গঠন মানে গণনা করা শিখলাম, আমরা প্যাকিং ক্ষমতা শিখলাম, আমরা বিন্যাস দেখলাম, আমরা বিন্যাসের ক্ষেত্রে কি ধরনের ত্রুটি হতে পারে সেই ত্রুটি দেখলাম, মানে কি ধরনের ত্রুটি বলবো না সেটাকে আমরা বলবো যে বিন্যাসের ক্ষেত্রে কি ধরনের তোমার আন্তঃস্থানিক ফাঁকা স্থানের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা দেখলাম। দেন আমরা কি দেখলাম, আমরা ত্রুটি দেখলাম। তো আজকের এই ক্লাসে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি টোটাল যে সলিড স্টেট বা সলিড স্টেটই বলা যায় বা পদার্থের যে কঠিন অবস্থা, এই চ্যাপ্টারটাকে কিন্তু আমরা মোটামুটি অনেকটাই কিন্তু আমরা এখানে কভার করে ফেলেছি, রাইট? তো তোমাদের এই ভিডিওটার মাধ্যম মানে জিনিসটার রিকোয়ারমেন্টটা এটাই, যাতে তোমাদের কাছে টোটাল কনসেপ্টটা একটা ভিডিওর মাঝখানে শর্ট ক্রিস্প ফরম্যাটে নিয়ে আসা যায়, যাতে তোমরা এই একটা জিনিস দেখেই তোমাদের কাছে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। আই হোপ তোমরা এই ক্লাসটা দেখে নিয়ে অনেক কিছু শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। আজকের এটা কমপ্লিট করার পরেই তোমাদের মেন যেটা টাস্ক হবে, তোমাদের যেই বই তোমরা ফলো করছো না কেন, এই লেকচারটাকে এই ভিডিওটা অ্যাজ আ গাইড তোমরা যদি নিয়ে তারপরে নিজেদের পড়াগুলোকে রেডি করো, এর নোট গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের অ্যাপের মধ্যেই। সেখান থেকে তোমরা যদি নিজেদের নোট রেডি করে তোমরা যদি ভালো মতো করে পড়াশোনা করতে থাকো, আর কি করতে হবে, ফার্স্ট এটাকে অ্যাজ আ আমাদের গাইড দেখতে হবে, দেন আমাদেরকে বইয়ের থেকে সেখান থেকে পড়তে হবে। আর থার্ড যেটা আমাদের করতে হবে, আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে। তোমাদের এইচএস কিন্তু একদম সামনে চলে এসেছে, তোমাদের কিন্তু বেশি সময় আর হাতে নেই। তোমাদের ভালো মতো করে সেজন্য পড়াশোনা করতে হবে। আর তার জন্য যেটা তোমাদেরকে করতে হবে যে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে। প্রচুর পরিমাণে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের ওয়ান শর্ট ভিডিওতে আমরা ট্রাই করলাম যে গোটা সলিড স্টেটটাকে আমরা টু সাম এক্সটেন্ট একটুখানি কম্প্রাইজ বা হচ্ছে তোমার ধরো কনসাইজড ওয়েতে তোমাদের কাছে নিয়ে আসতে পারলাম। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা থেকে কিন্তু অনেক বেনিফিট হবে, তোমরা ভালো মতো করে কিন্তু পড়াশোনা করতে থাকো। এর পরবর্তীকালেও আমরা আরো হচ্ছে এই ধরনের একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টোটাল চ্যাপ্টারগুলোকে কভার করিয়ে দেওয়ার কিন্তু ট্রাই করবো, ঠিক আছে? তাহলে ভালো মতো করে থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, আর ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। আমাদের আবার দেখা হবে আরো একটা নতুন ক্লাসে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, বাই।